হঠাৎ কারো স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। আমি অনুভব করতে পারলাম কেউ আমার ঠোঁটের সঙ্গে যুদ্ধ করছে। তখনই চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার রুমে কিছুই দেখা যাচ্ছে না। রুমটা অন্ধকার হলো কি করে? আমি তো লাইট জ্বালিয়ে তারপর ঘুমিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না কে আমার সঙ্গে এসব কিছু করছে। তাই আমি নিজেকে প্রাণপণ চেষ্টা করছিলাম। তখনই শুনতে পেলাম, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এতদিন তো তুমি সবসময় নিজেকে আমার থেকে দূরে দূরে রাখার চেষ্টা করতে। আজ আমাদের বাসর রাত, আজকেও তুমি নিজেকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবে নাকি? আরে নীল, তুমি কখন এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আর রুমের লাইট কেন অফ করেছো? আমি মনে করি আধারের কাজটা আধারে করাই ভালো, তাই আমি রুমের লাইট অফ করে দিয়েছি। তাছাড়া আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, তোমার দেহটাকে দেখবার ইচ্ছে আমার নেই, তাই তো লাইটটা অফ করে দিয়েছি। সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমি লাইট অফ করে ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। তাই আমি সবসময় লাইট অন করেই ঘুমিয়ে থাকি। সব কিছু জানার পরে তুমি রুমের লাইট কেন অফ করেছো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রুমের লাইট জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু আজ তুমি যত চেষ্টাই করো, তোমাকে কিন্তু আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আজ কিন্তু আমি আমার পাওনাটা সুদে আসলে কড়াই গণ্ডাই বুঝে নেব। এই কথা বলতে বলতে নীল বিছানা থেকে নেমে লাইটটা অন করে আর তারপর দরজা জানালাগুলো ভালোভাবে চেক করে আবার বিছানায় চলে আসে। তখনই নেহা বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখন আবার দরজা জানালা চেক করতে গেলে কেন? রুমে ঢোকার সময় কি দরজা জানালা বন্ধ করনি, নাকি দরজা জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিলে? না, সেরকম কোনো বিষয় নয়। আমি দরজা জানালা লাগিয়েছিলাম, কিন্তু তারপরও একবার ভালোভাবে চেক করে নিলাম দরজা জানলা না কিছু খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে তো আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন তোমার যা করার করে নাও, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। একদমই না, আজ আমি তোমাকে কোনোভাবেই ঘুমাতে দেব না। আজ সারা রাত আমি তোমার সঙ্গে রোম্যান্স করব। সারা রাত তোমাকে সজাগ কাটাতে হবে। কিন্তু আমি তো না ঘুমিয়ে থাকতে পারি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ আমি যদি না ঘুমিয়ে থাকি তাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আমার মাথা ব্যথা শুরু হলে আমার কি অবস্থা হয় সেটা তো তুমি খুব ভালো করেই জানো। সেটা অবশ্য আমি খুব ভালো করেই জানি, কিন্তু তা বললে কি হবে ম্যাডাম? বাসর রাতে জীবনে একবারই আসে, আর এই রাতের অপব্যবহার আমি করতে চাই না। তাই তোমার একটু কষ্ট হলেও আজকে রাতের পরিপূর্ণতা তো আমাকে দিতেই হবে, তা না হলে কিন্তু আমি মানছি না। ওই কথাটা বলা শেষ করার আগেই নীল নেহাকে তার কাছে টেনে নেয় আর তার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, দেখো নেহা, অনেক কষ্টের পর আমি তোমাকে পেয়েছি। অনেক চেষ্টা করেছি বিয়ের আগে তোমাকে একটু কাছে পাবার জন্য, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দাওনি। বরঞ্চ তুমি সবসময় আমাকে বলেছ যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমি তোমাকে পরিপূর্ণ রূপে পাবো। আর এখন তো আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে আমার কাছে নিজেকে সঁপে দিতে সমস্যাটা কোথায় তোমার, সেটা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে নিষেধ করব না, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আসলে আমি তোমায় একটু পরীক্ষা করে দেখছিলাম। আমি যদি তোমাকে বলি যে আমি আজও তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হতে পারবো না, তাহলে তোমার রিয়াকশনটা কেমন হয় সেটা একটু দেখছিলাম আর কি। ও, তার মানে এতক্ষণ ধরে তুমি আমার সঙ্গে ফাইজলামো করছিলে, তাই না? দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। এই কথা বলে সঙ্গে সঙ্গে নীল নেহাকে তার আরও কাছে টেনে নিয়ে তার ঠোঁট দুটো চুষতে থাকে। আর অন্যদিকে নেহা সারা শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত বুলোতে থাকে। নেহা নীলের ছোঁয়া পেয়ে একদম অস্থির হয়ে পড়ছিল। নিজেকে নীলের কাছে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত সে। নীল কম যায় কি? সে এই যুগের ছেলে, কোনো কিছু জানে না সেরকম তো নয়। সে এই যুগের ছেলে বলে সব কিছুতেই এক্সপার্ট। সে নেহাকে আদর করতে করতে একদম উত্তেজনার চরম পর্যায়ে নিয়ে যায়। তখন নেহা তাকে বলতে থাকে, নীল প্লিজ, আর এরকম করো না, আমি সহ্য করতে পারছি না। এবার প্লিজ আমার একটু ঠান্ডা হওয়ার বন্দোবস্ত করো, তা না হলে কিন্তু আমি সত্যিই বলছি আমি একদম মরেই যাব। আমি আর সহ্য করতে পারছি না। কেন ম্যাডাম, এখনই আপনার কি হয়েছে? আমি তো সবে মাত্র শুরু করেছি, এখনও তো কিছুই করলাম না, আর এখনই আপনি সহ্য করতে পারছেন না? কি বলছেন আপনি এসব?
তাহলে এতদিন যে আপনি আমাকে এতটা ঘোরালেন তার কি হবে? নীল প্লিজ, এখন আর তুমি আমার সঙ্গে এসব বিষয় নিয়ে ফাজলামো করো না। আমি সত্যি বলছি, আমি আর পারছি না। ওকে মাই ডিয়ার সুইটহার্ট, আমি তোমায় আর জ্বালাচ্ছি না। হাজার হোক তুমি আমার বউ বলে কথা। তোমাকে কি আমি একদিনে সবটা খেয়ে ফেলবো নাকি? রেখে রেখে আস্তে আস্তে চুষে চুষে খাবো, মিল্ক ক্যান্ডি চকলেটের মতো। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমি সত্যি অস্থির হয়ে পড়েছি। তখন নীল আর কোনো দেরি না করে নেহাকে নিয়ে চলে যায় ভালোবাসার মহাসমুদ্রে। দুজন ভালোবাসার মহাসমুদ্রে ভাসতে ভাসতে সেদিনের রাতটা কাটিয়ে ফেলে। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন নেহা আর নীল দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। নেহা নীলকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু নীল তো নেহাকে কোনোভাবেই ছাড়ছে না। এই নীল, কি করছো তুমি? সকাল হয়ে গেছে তো, বাড়ির সবাই হয়তো ঘুম থেকে উঠে গেছে। এবার বিছানা থেকে উঠেও ফ্রেশ হয়ে আসো। চুপচাপ আর একটু শুয়ে থাকো তো। আমার তো আজ বিছানা থেকে উঠতেই মন চাচ্ছে না। আমার তো এখন শুধু মন চাইছে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। ধ্যাত্তেরি, তুমি না, একদম বেলা হয়ে গেছে, এখনো কেউ ঘুমিয়ে থাকে নাকি? যে ঘড়ির দিকে তাকিয়ে দেখো, একদম সকাল 7টা বেজে গেছে। যদি রুম থেকে বের না হও তাহলে সবাই কি ভাববে বলতে পারো? এই কথা বলে নেহা নিজেকে নীলের বাঁধন থেকে ছাড়াতে চাইছিল। এমন সময় হঠাৎ দরজার বাইরে থেকে কেউ একজন বলছে, এই ভাইয়া ভাইয়া, এইবার ঘুম থেকে উঠবে? সকাল 7টা বেজে গেছে। মা তোমাদের জন্য নাস্তা বানিয়েছি। আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করছে। এবার তো রুম থেকে বের হও। আমিও বান্ধবীটাকে একটু ছেড়ে দাও। এই দেখো, একদম এখানে ইয়ার্কি করতে আসিস না। নেহা, তোর বান্ধবী ছিল সেটা বিয়ের আগে, আর এখন আমার সঙ্গে বিয়ে হয়েছে। এখন থেকে নেহাকে ভাবি ডাকবি। সে আমার জানতে ইচ্ছে হয়, আমি তাই রাখবো, কিন্তু তুই এখন রুম থেকে বের হও। তাছাড়া বাবা তোদের দুজনকে কিছু বলবে, সেই জন্য ড্রয়িং রুমে বসে আছে। তাড়াতাড়ি আয় বলছি, তা না হলে কিন্তু আমরা সবাই মিলে তোদের রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব বলে দিলাম। তখন নীল আর নেহা কোনো উপায়ান্তর না দেখে বিছানা থেকে নামে আর দুজনে একসঙ্গে ওয়াশরুমে ঢুকে যায়। তখন নেহা নীলকে বলে, কি ব্যাপার, তুমি আমার সঙ্গে ঢুকছো কেন? এখন ওয়াশরুম থেকে বের হও, আমি আগে ফ্রেশ হব, তারপর তুমি ওয়াশরুমে ঢুকবে। একদমই না। তুমি লজ্জা পাচ্ছ তাই তো, কিন্তু লজ্জা পাওয়ার কি আছে? তুমি আমার বিয়ে করা বউ, তোমার সব কিছু দেখার অধিকার আমার রয়েছে। তাই আজ থেকে আমরা দুজন প্রতিদিন একসঙ্গেই গোসল করব। না, একদমই না, আমি তোমার সঙ্গে গোসল করতে পারবো না, আমার লজ্জা লাগবে। তুমি আমার বর, তবে কি হয়েছে? তাই বলে আমার কোনো প্রাইভেসি নেই নাকি? এই কথা বলার পরও যখন নীল ওয়াশরুম থেকে বের হচ্ছিল না, তখন নেহা নিজেই ওয়াশরুম থেকে বের হয়ে চলে যেতে চাইল। আর তখনই নীল তাকে হাত ধরে টান দিয়ে একদম নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিয়ে ঝর্ণাটা ছেড়ে দিল। তখনই নেহা তাকে বলতে থাকে, এই কি করছো তুমি? কি তুমি আমার মতো, এই কি করছো কি তুমি? তোমার তো দেখছি লজ্জা শরমের বালাইটুকুও নেই। সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে, কই তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে জয়েন করবে, আর সেটা না করে এখানে উল্টাপাল্টা কাজ করতে এসেছো। এই, তুমি সব সময় এভাবে বলো কেন? আমি আবার উল্টাপাল্টা কি কাজ করলাম? আমি তো আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করছি। আর বিয়ে করা বউয়ের সঙ্গে যখন ইচ্ছে তখনই রোম্যান্স করা যায়, তাতে আমি কারোর কোনো আপত্তি শুনবো না। ধ্যাত্তেরি, তোমাকে নিয়ে আর পারছি না, আমার মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। তুমি এখনই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হও, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি আমার মেজাজ খারাপ হয়ে যাবে, তোমাকে বলে দিলাম। তখন কিন্তু তুমি হাজার রিকোয়েস্ট করলেও আর আমার রাগ ভাঙাতে পারবে না। আচ্ছা মহারানী, ঠিক আছে, আপনার রাগ করার কোনো প্রয়োজন নেই। আমি ফ্রেশ হয়ে তারপর বের হয়ে যাচ্ছি। তারপর আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে আর কোনো বিরক্ত করব না। এই কথা বলে নীল তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চলে যায়। আর এরপর নেহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। সেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজের চুলগুলো ঠিক করছিল। এমন সময় হঠাৎ পেছন থেকে নীল এসে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই নেহা, চল না, আর একটু আদর করি তোমায়। তোমাকে দেখলে শুধু বারবার আদর করতে মন চায়। আমি কি করব বলো? তুমি তোমার নিজের চোখ দুটোতে কাঠের চশমা লাগিয়ে রাখো, তাহলে আর আমাকে লাবণ্যময়ী রূপে দেখতে পাবে না, আর আদর করতে ইচ্ছে করবে না। বুঝতে পেরেছো? এখন সরো তো এখান থেকে।
এই কথা বলে নেহা নীলকে মেঝের থেকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেয় আর চুল আঁচড়াতে থাকে। এরপর দুজনে একসঙ্গে রুম থেকে বের হয়। আর রুমের দরজা খুলতেই নিশি তাদের বলে, কি ব্যাপার বান্ধবী? ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ প্রথম দিন তুই আমার ভাইয়ের রুমে ঢুকলে, আর আজকে এত বেলা করে রুম থেকে বের হলি? দেখ নিশি, একদম ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তুই আর তোর ভাই দুটোই একরকম বদমাইশ। সেই জন্যই আমি তোর ভাইকে বিয়ে করতে চাইনি। আমি কি করব? আমার দোষটা কোথায় বল? আমি তো সেই কখন থেকে তোর ভাইকে ঘুম থেকে উঠবার কথা বলছিলাম, কিন্তু সেই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। হ্যাঁ নিশি, নেহা একদম ঠিক কথাই বলেছে। আমাদের দুজনের মাঝখানে তোর চলে আসা একদমই উচিত নয়। হাজার হোক, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমরা আমাদের পার্সোনাল টাইম যখন ইচ্ছে তখন কাটাতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে কাটাতে পারি। সেখানে ঢোকার মতো তুই কেউ না। হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম। এখন তো আর আমি তোদের দুজনের মাঝখানে ঢুকে পড়ার মতো কেউ নই। যখন দরকার ছিল তখন আমাকে ছাড়া কিছুই বুঝতি না, আর এখন আমি পর হয়ে গেলাম। আরে বান্ধবী, তুই কথাটাকে ওভাবে নিচ্ছিস কেন? আমি কি তোকে ওভাবে কথাটা বলেছি নাকি? আমি তোকে একদমই ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে আমি তোকে যেটা বলতে চেয়েছি সেটা হলো, তারপর নেহা নিশিকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নিশি নেহাকে আর সেই সুযোগটা দিল না। তারপর সে নিজেই বলতে থাকলো, হয়েছে হয়েছে, এখন আর ভাব দেখাতে হবে না। আমি সব কিছুই বুঝতে পেরেছি। একটা কাজ কর, সবাই নিচে অপেক্ষা করছে নাস্তার টেবিলে যাওয়ার জন্য। নাস্তা খেয়ে আমাদের সবাইকে উদ্ধার কর। নিশির এইরকম আচরণে নেহা মনে মনে অনেকটা কষ্ট পেয়েছে। আর সে কিছুতেই ভাবতে পারছে না নিশি তার সঙ্গে এরকম আচরণ কেন করছে। নিশির সঙ্গে তো তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, সেটা নীলের সঙ্গে বিয়ে হওয়ার অনেক আগে থেকে, যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে। কিন্তু গতকালকেই তো নীলের সঙ্গে তার বিয়েটা হলো। তাহলে আজকেই কেন নিশি তার সঙ্গে এরকম আচরণ করছে? তাই তার মুখটা একটু কালো হয়ে গেল। তখনই নীল সেটা দেখে ফেলে আর তাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি মন খারাপ করে রেখেছো কেন? নিশি তোমায় এই কথাটা বলেছে বলে? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। আসলে তুমি তো খুব ভালো করেই জানো আমি সেই সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক। এর মধ্যে আমাদের দুজনের কোনো দিন মূল্যমালিন্য তো দূরের কথা, কথা কাটাকাটিও হয়নি। আর আজ কিনা সেই নিশি আমার সঙ্গে এরকম আচরণ করছে। আমি তো এটা কখনোই কোনোভাবেই মেনে নিতে পারছি না। দেখো নেহা, আমি তোমাকে বলছি, তুমি একদম মন খারাপ করো না। নিশি তোমার সঙ্গে ফাইজলামো করছে। তুমি এতদিন ধরে নিশির সঙ্গে চলাফেরা করলেও যে সেই মন বুঝতে পারোনি, একটু পরেই দেখবে এসে নিজের থেকেই এসে তোমার সঙ্গে ভাব করে নেবে। কিন্তু আমার যেরকমটা মনে হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে নিশি আমাকে আপন ভেবে নিতে পারেনি। সে আমাকে নিজের শত্রু মনে করছে। যখন থেকে আমি এই বাড়িতে এসেছি নিজের মুখে একটুও হাসি আমি দেখিনি। সেটা তোমার বোঝার ভুল নিশি। নিজেই তোমাকে আমার জন্য পছন্দ করে রেখেছিল। নিশি আমার একমাত্র ছোট বোন, অনেক আদরের ছোট বোন বলতে পারো। আমি ছোটবেলা থেকে নিজেকে অনেক স্নেহ করি। সেই সঙ্গে নিশিও আমাকে অনেক ভালোবাসে। নিশি কখনো আমার কাছে কোনো কিছু আবদার করলে নিজের একটু কষ্ট হলেও আমি তাকে সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি। আর সেই বোনটা নিজের থেকেই যখন তোমাকে নিজের ভাবি হিসেবে পেতে চাইলো, তখন আর আমি তাকে না করতে পারিনি। সেটা হয়তো শুধু সময়ের জন্য ছিল, কিন্তু এখন তো তুমি দেখতেই পাচ্ছ যখন থেকে আমি এই বাড়িতে এসেছি নিশি একটুও আমার সঙ্গে ভালো আচরণ করছে না, ভালোভাবে কথা বলছে না। কথাটা বলতে বলতে নেহা যেন একদম কেঁদেই দিয়েছিল। কিন্তু নেহাকে কাঁদবার জন্য সেই সুযোগটা না দিয়েই সেখানে নিশি এসে আবার উপস্থিত হয় আর বলতে থাকে, কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সেই কখন তোমাদেরকে ডাকতে এলাম, তাহলে তোমরা আসতে এত লেট করছো কেন? আসতে এত লেট হচ্ছে কেন সেই কথা তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? নেহাকে জিজ্ঞাসা করতে পারিস না? তুই একটু আগে নেহার সঙ্গে যে ব্যবহারটা করেছিস সেটার জন্য নেহা মনে মনে অনেক দুঃখ পেয়েছে। তাই তো সে এখানে দাঁড়িয়ে একদম কান্না করে দিচ্ছিল। কি বলছিস তুই এইসব? আমি তো তোদের সঙ্গে মজা করছিলাম। আর আমি নেহা, তুমি কেমন মেয়ে? এতদিন ধরে আমার সঙ্গে বন্ধুত্ব করছো আর এখনো আমাকে বুঝতে পারলে না? তুমি আমার ভাবি হও,
তাই আমি তোমার সঙ্গে একটু মজা করেছিলাম। সেই জন্য তোমাকে এভাবে কেঁদে দিতে হবে নাকি? এটা কি কেউ মজা বলে না? আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তুমি একবারও ভালো মুখে আমার সঙ্গে কথা বলনি। সব সময় আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেছো। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেনে নিতে পারছো না। যখন তুমি বুঝতেই পারছো আমি তোমাকে মেনে নিতে পারছি না, তাহলে এখন এই বাড়িতে পড়ে আছো কেন? যে বাড়িতে তোমাকে কেউ মেনে নিতে পারে না, সেই বাড়িতে তো থাকার কোনো মানেই হয় না। নিশি, তোমরা আমাকে মেনে নিতে পারবে না সেটা বিয়ের আগে বললেই তো পারতে। তাহলে তো আমি তোমার ভাইকে বিয়েটাই করতাম না। তাছাড়া তুমিও তো খুব ভালো করেই জানো যে তোমার ভাইকে বিয়ে করার সেরকম কোনো আগ্রহ পাবার কখনোই ছিল না। নিতান্ত তোমার পরিবার আমার চাচাকে অনেক জোরাজুরি করেছে বলেই কিন্তু আমি আমার চাচা তোমাদের পরিবারে আমাকে পাঠাতে বাধ্য হয়েছে। আর তুমি তো আমার পরিবারের সম্পর্কে সব কিছুই জানো। যখন আমার পরিবার তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা দিয়েই দিয়েছেন, এখন যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে কি আমার বাড়ির কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে? খুবই দুঃখের ব্যাপার। আমি আসলে ভাবতেই পারছি না তোমার জন্য আমার কি করা উচিত। তুমি বাড়িতে ফিরে গেলে তোমার বাড়িতে কেউ মেনে নিবে না, তোমাকে বাড়িতে কেউ জায়গা দিবে না। তাহলে তুমি যাবে কোথায়? একটা কাজ করো, শহরের বাইরে আমাদের একটা বাংলো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না। তুমি কয়েকদিনের জন্য ওখানে চলে যাও, তারপর একটা বন্দোবস্ত করে যেখানে ইচ্ছে চলে যেও। নীল, এসব তোমার বোন কি বলছে? তুমি কি আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে? তোমার পরিবারের মানুষ আমাকে মেনে নিতে পারবেই না সেটা তুমি আমাকে বিয়ের আগে বললেই পারতে। তোমাকে আমি বিয়েটাই করতাম না। কেন আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আল্লাহ তোমাদের দুজনের জ্বালায় আমি আর নিতে পারছি না। তোমরা দুজনে এখন দয়া করে এসব নাটক বন্ধ করো আর নাস্তার টেবিলে চলো। আর নিশি, তোকে বলছি, একদম কিন্তু এখন বাড়াবাড়ি করে ফেলেছিস। এখন যদি এই সব কিছুর পরিসমাপ্তি না ঘটাস তাহলে কিন্তু আমি মায়ের কাছে বিচার দেব। তারপর কি হবে সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। ওকে ফাইন, ঠিক আছে, আমি আর ফাজলামো করছি না। নেহা প্লিজ এবার নাস্তার টেবিলে চলো। তোমার এইসব ন্যাকামো আমি আর নিতে পারছি না। আমি আসলেই বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। আমি ন্যাকামো আবার কোথায় করলাম? তোমরা আমাকে যা বলছো আমি তো তাই করছি। তাহলে আর কি বলছি তো তোমাদের যদি আমাকে মেনে নিতে সমস্যা হয় তাহলে বলো, আমি চলে যাই। এই মেয়ে, তোমার এত বড় সাহস, শুধু বারবার বলছো তুমি চলে যাবে চলে যাবে। তুমি চাপ এটা কোথায় সেটা বলতে পারো? যদি কোথাও থাকার জায়গা না পাই তাহলে রাস্তায় থাকবো। আর এখন তো অনেকেরই ভিটে বাড়ি নেই, তারা তো রাস্তায় দিন কাটায়। তাহলে আমি রাস্তায় থাকতে সমস্যাটা কোথায়? আর যদি একটা কথা বলো তাহলে কিন্তু আমি থাপড়াতে থাপড়াতে তোমার সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। এখন আর এসব ইয়ার্কি মার্কা কথাবার্তা আমি নিতে পারছি না। আর নিশি, তোকে বলছি, এসব যদি এখন তুই বন্ধ না করিস তাহলে কিন্তু তোর পিঠে কয়টা পড়বে তার কোনো গ্যারান্টি নেই। তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? তোর বউকে কিছু বলতে পারছিস না? তোর বউ এই যে এত ন্যাকামি করছে, তোর বউয়ের বেলায় কিছুই না, আমি করলেই যত দোষ, তাই না? এই নেহা শোন, আমি আর তোমাদের সঙ্গে কোনো কথাই বলবো না। এবার খুশি তো তোমরা? নিশি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে এটা আমি মেনে নিতে পারবো না। দেখো, তোমরা চেয়েছিলে বলেই তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে। নয়তো যে তোমার ভাইকে বিয়েটা করার কোনো আগ্রহ আমার ছিল না সেটা তোমরা খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি সব কিছুই জানি, কিন্তু তুমি যে ডুবে ডুবে জল খেয়েছো সেটা তো আমি জানতাম না। আমি তো আর কোনোভাবেই জানতাম না তুমি আগে থেকে আমার ভাইকে পছন্দ করতে, শুধু মুখে বলার অপেক্ষায় ছিলে। নিশি আর নেহা দুজনে প্লিজ চুপ করো। আমি তোমাদের এসব আর সহ্য করতে পারছি না। আমি এক্ষুনি আম্মুকে ডাক দিয়েছি। দাঁড়াও। আম্মু, আম্মু, একবার এদিকে আসো। কি ব্যাপার নীল, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? আমি তো সে কখন থেকে তোদেরকে ডাকছি নাস্তা খেতে আসার জন্য। আম্মু, আগে তুমি তোমার মেয়ে আর বৌমাকে সামলাও। আমি এদের দুজনকে সামলাতে পারছি না। আমার জাস্ট অসহ্য লাগছে। দুইটা শয়তানের হাড্ডি কোথা থেকে এক হয়েছে আমি কিছুতেই বুঝতে পারছি না।
আমার মেয়ে আর আমার বৌমা কি করেছে? আমি যতদূর জানি আমার মেয়ে আর বৌমা যথেষ্ট ভালো, কিন্তু তুই এমনভাবে বলছিস যেন তারা মহাভারত শুদ্ধ করে ফেলেছে। সে তোমার মেয়ে, বৌমা মহাভারত অশুদ্ধ করেছে নাকি শুদ্ধ করেছে সেটা ওদের কাছে জিজ্ঞাসা করো না, আমাকে কেন বলছো? তোমার মেয়ে আর বৌমা কি করেছে সেটা তাদের কাছে জিজ্ঞাসা করলেই তো পারো। তখন নীলের মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ওদের দুজনকে জিজ্ঞাসা করছি কি হয়েছে। এই কথা বলে নীলের মা নিশিকে জিজ্ঞাসা করে। কি ব্যাপার নিশি, কি হয়েছে? ঘটনাটা কি আমাকে একটু খুলে বলতো, আমি শুনি। আমি তো তোদের কথা আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তোরা যে কেন এসব কিছু করিস আমি সেটাও বুঝতে পারি না। মা আসলে বিষয়টা সেরকম কিছুই না, আমি ভাবির সঙ্গে একটু মজা করছিলাম, আর ভাবি সেটা বুঝতে না পেরে এমন অবস্থা করেছে। আসলে তাকে তো আমি আমার বান্ধবী থেকে ভাবি বানিয়েছি, তাই একটু মজা করছিলাম আর কি, কিন্তু সেটা বুঝতে পারেনি। দেখ, মেয়েটা এমনিতেই আপসেট। আমি চাই না তোদের মধ্যে কেউ এই মেয়েটাকে কোনোভাবে কোনো প্রকার বিরক্ত করুক। আর নেহা, তোমাকে বলছি, তুমি এদের কথা একদম কান দেবে না। এক একটা বদমাইশের হাড্ডি, ওরা যা বলার বলুক, তুমি এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। এদের কথায় কখনো কান দেবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ আন্টি, আমি বুঝতে পেরেছি। এখন চলুন ব্রেকফাস্ট টেবিলে, আমারও খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, সবাই চলো। ব্রেকফাস্ট টেবিলে অনেকক্ষণ ধরে নাস্তা নিয়ে অপেক্ষা করছি, এখন আর অপেক্ষা করতে পারবো না। আর হ্যাঁ বৌমা, আজ কিন্তু তোমার এই বাড়িতে প্রথম দিন বলে ছাড়া পেয়ে গেছো। আগামীকাল থেকে সকালের নাস্তাটা কিন্তু সবার জন্য তোমাকে বানাতে হবে। আমি কিন্তু আর কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবো না। আরে আম্মু, এসব তুমি কি বলছো? নেহা এই বাড়ির নতুন বউ, নেহা এখনো কোনো কিছু বুঝে উঠতেই পারেনি, আর সেখানে তুমি বলছো রান্না করতে হবে। এই মেয়ে রান্নার রটা জানে তো? শোনো নীল, আমি তোমার মা, আমি সব কিছু জানি কে কী করতে পারে আর কে কী করতে পারে না। নেহার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাছাড়া আমিও একটা মেয়ে মানুষ। আমি যখন বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম তখন আমি কোনো কিছুই জানতাম না। আর তোমাদের বাড়িতে যখন আমাকে পালকি থেকে নামানো হলো তখনই তোমার দাদু মানে আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বলেছিলেন। আমি সেদিনই রান্না করে সবাইকে খাইয়েছিলাম। ঠিক আছে আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার পাশে থাকলে সব কিছুই করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। শুধু আমাকে একটু সহযোগিতা করলেই হবে। আপনি তো জানেন যে আমার মা বেঁচে নেই, তাই রান্না বান্না টুকটাক করেছি। তারপর কথা বলতে বলতে একে একে সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে যায়। নাস্তা শেষ করে যে যার যার মতো তার রুমে চলে যায়। আর এদিকে নেহা রুমে আসতেই নীল রুমের দরজাটা লাগিয়ে দেয়। তখনই নেহা বলে, কি ব্যাপার, তুমি এখন আবার দরজা বন্ধ করলে কেন? তোমার মাথায় আবার কোনো কুমতলব ঘুরছে নাকি? দেখো, একদম ওসব কুমতলব দেখাতে এসো না, তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। তাই নাকি? কি খারাপ হবে বলো শুনি। তুমি আমার বিয়ে করা বউ, আর তোমার সঙ্গে আমি যে কোনো সময় রুমের দরজা বন্ধ করতেই পারি। এতে খারাপ হওয়ার কি আছে বলো তো? তাই নাকি? কি খারাপ হবে বলো শুনি। তুমি আমার বিয়ে করা বউ, আর তোমার সঙ্গে আমি যে কোনো সময় রুমের দরজা বন্ধ করতেই পারি। এতে খারাপ হওয়ার কি আছে বলো তো? হ্যাঁ মিস্টার, এটা আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার বিয়ে করা বউ, কিন্তু তাই বলে আপনি যখন তখন রুমের দরজা বন্ধ করবেন, এটা তো হতে পারে না। আপনি আমাকে বিয়ে করেছেন বলে কিনে নিয়েছেন, এরকম চিন্তাভাবনা বাদ দিন মন থেকে। আমি আপনার বিয়ে করা বউ, কিন্তু টাকা দিয়ে কিনে নেওয়া দাসী নই। আপনি যখন তখন আমাকে বিছানায় ডাকতে পারেন না। তোমাদের মেয়েদেরকে আমার শুধুমাত্র এই একটা কারণেই পছন্দ নয়, কারণ তোমরা বোঝো ঠিকই, কিন্তু একটু বেশি বোঝো। কখন কোথায় কি হবে না হবে সেসব কিছু না জেনে শুনে তোমরা কমেন্ট করতে থাকো। আমি রুমের দরজা বন্ধ করেছি বলেই যে তোমাকে বিছানায় ডাকবো, এমনটা তোমাকে কে বলেছে শুনি? তাহলে তুমি রুমের দরজা বন্ধ করলে কেন এই অসময়ে? এভাবে কেউ রুমের দরজা বন্ধ করে? দেখো, তুমি আমার বিয়ে করা বউ, আমি রুমের মধ্যে তোমার সঙ্গে কি করব না করব সেটাকে অন্য কাউকে দেখানোর ইচ্ছে আছে নাকি বলো? তোমার আর আমার মধ্যে কিছু প্রাইভেসি থাকবে না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি নেক্সট আর কখনো তোমাকে এইভাবে কথা বলবো না। এবার হ্যাপি তো? এই কথা বলে নেহা চুপচাপ বিছানার উপর বসে থাকে। আর এদিকে নীল ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে আনে আর সেটা নেহার হাতে তুলে দিয়ে বলতে থাকে, এটা স্পেশালি তোমার জন্য, দেখো তো পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ না হয় তাহলে আজ বিকেলে তোমাকে নিয়ে বের হব, আর তোমার পছন্দ মতোই কিনে দেব। তুমি আমাকে কিছু গিফট করবে, সেটা আমার পছন্দ হবে না এমনটা হয় নাকি বলো? অবশ্যই আমার পছন্দ হবে। যাই হোক, এটা এখন রেখে দাও, রাতে দেখব।
এখন আমার শরীরটা একটু টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে নেই। তারপর আজ দুপুরে সবার জন্য নিজের হাতে খাবার তৈরি করব। ওরে বাবা রে বাবা, আমি তো দেখছি আমার মায়ের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। তুমি এই বাড়ির নতুন বউ, এখনই তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না? তাছাড়া আমি তো 3 মাসের ছুটিতে দেশে এসেছি, তাই না? 3 মাস পর তো আবার দেশের বাইরে চলে যেতে হবে। তখন তো আর আমি আমার বউকে কাছে পাবো না। আর অলরেডি 1 মাস সময় চলে গেছে। বাকি যে কয়দিন আমি বাংলাদেশে আছি, এই কয়দিন তোমাকে আমার কাছাকাছি থাকতে হবে। এরপর নীল আর নেহা গল্প করতে শুরু করে। আর ঠিক 15 মিনিট পরেই দরজায় কেউ নক করে। এই ভাইয়া ভাইয়া, একটু আগে তো ঘর থেকে বের হলি, আর এখন আবার রুমের দরজা বন্ধ করছিস কেন? তোদের কি দরজাটা খোলা রাখতে একটু মন চায় না নাকি? আমিও তোমার ভাইকে সেটাই বলছিলাম, কিন্তু উল্টে তোমার ভাইয়া আমাকে আরো 5টা কথা শুনিয়ে দিল। তো আমি কি করব বলো? এই কথা বলতে বলতে নেহা বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খোলে। আর দরজা খোলা মাত্রই নিশি রুমের ভিতরে প্রবেশ করে। রুমে এসে নিশি নেহাকে বলতে থাকে। তোমার মতো সুন্দরী বউ যার আছে, সে কি আর রুমের দরজা খোলা রাখবে নাকি? হাজার হোক প্রবাসীর বউ বলে কথা, সে তো আবার কদিন পরেই চলে যাবে। নিশি, তোকে এই সময়ে আমার রুমে আসতে কে বলেছে বলতো? তোর কি আক্কেল জ্ঞান বলতে কোনোদিনও কোনো কিছু হবে না, নাকি তুই আমাকে জ্বালাতন করবার জন্যই এই সব কিছু করিস বলতো? তুই আমার বান্ধবীকে নিয়ে রুমের মধ্যে রোম্যান্স করবি, আর আমি কি দূরে বসে থাকবো নাকি? আমাকে একটা বিয়ে দিচ্ছিস না কেন? আমাকে বিয়ে দিয়ে দিলেই তো আর আমি তোদেরকে বিরক্ত করতে আসি না, তাই না? ও তাই নাকি ম্যাডাম? আপনারও বুঝি এবার বিয়ে করার সবচেয়ে গেছে। একদম চর মেরে সব কটা দাঁত ফেলে দিব। এক্ষুনি আমার রুম থেকে বের হওয়ার, চুপচাপ নিজের রুমে গিয়ে পড়তে বসো। নিজে বিয়ে করে বউকে নিয়ে রোম্যান্স করতে পারবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যে না আমি বললাম আমাকে বিয়ে দিতে, অমনি ওনার সমস্ত সমস্যা এসে হাজির হয়ে গেল। উনি আমার দাঁত ফেলে দিচ্ছেন। এরে বাবা রে বাবা। নিশি বোন আমার, তুমি কোনো চিন্তা করো না। ওই যে তোমার 36 নাম্বার বয়ফ্রেন্ড আছে না, ওর সঙ্গে আমি কালকেই কথা বলবো আর তোমার বিয়ের বন্দোবস্ত করব। এই কথা শোনা মাত্রই তো নীলের মাথায় তো একদম চক্কর দেওয়ার মতো অবস্থা। কারণ সে আজ পর্যন্ত একটা প্রেমও করলো না, আর সেখানে 36 নাম্বার বয়ফ্রেন্ড। নেহা কি এই কথাটা তার সঙ্গে মজা করে বলছে, নাকি এক্কা আলা বাস দেওয়ার জন্য বলছে? এই কথাটা কোনোভাবেই নিশি বুঝতে পারছে না। তাই নিশি নেহাকে বলল। আচ্ছা নেহা, একটা কথা বলো তো, আমি কিন্তু তোমার কথাটা কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি আমার 36 নাম্বার বয়ফ্রেন্ড বলতে কি বোঝাতে চাইছো? বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডের কথা বলছি। আমি কেন? তুমি কি তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে অবগত নও নাকি? প্রেম করতে পারো তখন কোনো সমস্যা নেই, আর বিয়ে করতে গেলে যত সমস্যা। যখন প্রেম করে ওই মানুষটাকে বিয়েই করতে পারবে না, তাহলে প্রেম করতে যাও কেন বলো তো? নেহা প্লিজ এবার বন্ধ করো, আমার কিন্তু এখন আর ভালো লাগছে না। তুমি এভাবে আমাকে পচাচ্ছ কেন? তুমি খুব ভালো করেই জানো আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সেখানে তুমি 36 নম্বর বয়ফ্রেন্ড কোথা থেকে জোটাচ্ছ? আমি সেটাই বুঝতে পারছি না। তখন নেহা বলতে থাকে, সকালবেলা তুমি আমার সঙ্গে যেটা করলে আমিও তোমার সঙ্গে সেটাই করলাম। আপন মানুষের সঙ্গে করলে সেটা মজা লাগে, আর নিজের বেলায় করলে সেটা কলিজায় আলাদা লাগে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি বলতে এসেছিলে সেটাই বলো। আর তোমার বিয়ে বন্ধ অবস্থায় যত দ্রুত সম্ভব দেখছি করব। নেহা তুমি আমার সঙ্গে এরকমটা করবে এটা আমার কল্পনাতেও ছিল না। আমি ভাবতে পারিনি তোমার মাথায় এত চিন্তা নিয়ে ঘুমাও কি করে। যাই হোক, আমি এমনিতেই এসেছিলাম, আসলে বাড়ির সকল মেহমান চলে গেছে তো, তাই একা একা ভালো লাগছিল না। শোনো, একটা কাজ করি, বিকেলে আমরা সবাই কোথাও থেকে ঘুরে আসি, তাহলে সবারই ভালো লাগবে। আর সেখানে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি কোথাও ঘুরতে বা রেস্টুরেন্টে খেতে, যেটাই হোক না কেন। তুমি কি তোমার নিজের পায়ে নিজেই কুড়োল মারতে চাইছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি খুব ভালো করেই জানো পরিবারের সকল মেম্বার তোমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর সেখানে তুমি কি না পরিবারের সকল মেম্বারকে নিয়ে কোথাও ঘুরতে যাবে বলে চিন্তা করছো? হ্যাঁ নিশি, তুই একদম ঠিক কথাই বলেছিস। ছোট কাকিমা কেন যেন নেহাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি সেটাই বুঝতে পারছি না ওনার সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমিও সেটাই বুঝতে পারছি না, ছোট কাকিমা কেন যে নেহাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমার মা আমাদের পরিবার যেখানে নেহাকে সানন্দে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেখানে উনি কি বোঝাতে চাইছে?
দেখো, এটা তো নতুন কিছু নয়। আমি যেদিন থেকে নিজের সঙ্গে বন্ধুত্ব করেছি, যেদিন থেকে এই বাড়িতে আসা শুরু করেছি, সেদিন থেকেই উনি আমাকে একদমই সহ্য করতে পারেন না। উনি আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন, আর সেটার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তোমরা সবাই খুব ভালো করেই জানো ওনার একটা বোনের মেয়ে রয়েছে, যেটাকে নীলের সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু আমার সঙ্গে নিজের বিয়েটা হয়ে যাওয়াতে খুব বড় একটা প্রবলেম হয়ে গেল, যার কারণে উনি ওনার বোনের মেয়েকে নীলের সঙ্গে বিয়ে দিতে পারলেন না। শোনো, পরিবারের সবাই মেনে নিলেও আমি ওই বিয়েটা কোনোদিনই মেনে নিতাম না, কারণ এই মেয়েটাকে ছোটবেলা থেকে আমি একদম পছন্দ করি না। মেয়েটা সবসময় কেমন যেন একটা উদ্ভট টাইপের, সবসময় শুধু নিজের বিষয়টাই চিন্তা করে, অন্য কারোর ক্ষতি হয়ে গেলেও সেটা দেখার প্রয়োজন মনে করে না। তাই দুনিয়া উল্টে গেলেও ওই মেয়েকে আমি কোনোদিনই আমার ভাইয়ের বউ হিসাবে মেনে নিতাম না। হ্যাঁ নিশি, তুই একদম ঠিক কথাই বলেছিস। এই মেয়েকে আর যাই হোক বাড়ির বউ বানানো যায় না। যাই হোক নেহা, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না। যেখানে আমি আমার পরিবার তোমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি, সেখানে আমরা ওনার কোনো সমস্যাকে কেন বড় করে দেখব বলো তো? ওনার যা ইচ্ছে উনি তাই করুক, তুমি সেদিকে ফিরেও তাকাবে না, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর নীল, নেহা আর নিশি তিনজনে বসে গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে এলো। নেহা রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। তার শাশুড়ি মা রান্না করছিল আর সে তার শাশুড়ি মাকে রান্নার কাজে সহযোগিতা করছিল। তখনই তার ছোট কাকি শাশুড়ি রান্নাঘরে আসে। কি ব্যাপার বড় আপু, তুমি রান্নাঘরে কি করছো? তোমার ছেলে বিয়ে করেছে, এখন থেকে রান্না বান্না সব কাজ তোমার ছেলের বউ করবে, তাহলে তুমি রান্না করছো কেন? হ্যাঁ, সেটা তোমাকে বলে দিতে হবে না, আমি খুব ভালো করে জানি। আমার ছেলে বিয়ে করে আমার জন্য পুত্রবধূ নিয়ে এসেছে, বাড়ির চাকরানি নিয়ে আসেনি যাকে দিয়ে আমি আমার বাড়ির সমস্ত কাজ করাবো। তাছাড়া সে আমার বাড়ির নতুন বউ, তাকে দিয়ে এখনই আমাকে কেন সব কাজ করাতে হবে বল? তোমাদের বাপু ভালো কথা বলতে নেই, কারণ তোমরা ভালো কথাটা কখনোই বুঝবে না। তুমি যদি এক্ষুনি তোমার ছেলের বউকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রাখো, তাহলে ভবিষ্যতে কি হবে সেটা তুমি নিজেই চিন্তা করে দেখো। সে যা করার তো আমাদের সঙ্গেই করবে। তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে তুমি সংসারটা ভাগ করে নিচ্ছ না কেন? তুমি তোমারটা বুঝে নাও আর আমাদেরটা আমাদের মতো থাকতে দাও, তাহলে তো সমস্ত সমস্যাই মিটে যায়, আর কোনো সমস্যাই থাকে না। ছেলের বউ বাড়িতে আসতে না আসতেই তুমি আমাকে এমন কথা বলতে পারলে? এটা কিন্তু আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। আমি সবসময় তোমাকে নিজের বড় বোনের মতো দেখতাম, কিন্তু আজ তুমি আমার সঙ্গে যেটা করলে, তুমি বুঝিয়ে দিলে পর কখনো আপন হয় না। এই কথাটা শুনতে শুনতে নেহা রান্নাঘরে প্রবেশ করছিল। আর যেহেতু নেহা এই কথাটা শুনেই ফেলেছে, তাই সে ছোট কাকি শাশুড়িকে উত্তর দেয়। দেখুন কাকিমা, আমি খুব ভালো করেই জানি আমাকে আপনার কোনো দিনই পছন্দ ছিল না, আর হবেও না। তবে তাই বলে আপনি আমার শাশুড়ির সব সময় কানমন্ত্র দিয়ে যাবেন, এটা তো হতে পারে না। কারণ এখন আমি এই বাড়ির বউ। আপনার এই বাড়িতে যতটুকু অধিকার রয়েছে, আমারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। তাই আপনি চাইলেই আমার নামে এইভাবে বদনাম করতে পারেন না। দেখলেন তো বড় আপা, আপনি কেমন বেয়াদব মেয়েকে আপনার বাড়ির বউ করে এনেছেন, যে আজ আমার মুখে মুখে তর্ক করছে। কাল আপনার মুখে মুখে তর্ক করবে না, তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? আমি আগেই বলেছিলাম এই মেয়েটা চরম বেয়াদব। আর যাই হোক, এই মেয়েকে বাড়ির বউ বানানো যায় না, কিন্তু আপনারা তো কেউ আমার কোনো কথাই শুনলেন না। উল্টো আমার সঙ্গে জেদ করেই এরকম একটা মেয়েকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছেন। আর হ্যাঁ, এই কারণেই আমার মাকে আমি এত বেশি পছন্দ করি। কাকিমা জানো তো, আমার আর যাই হোক তোমার মতো অন্য কারো কাছে কারণ আমি কুটনেমি করি না। যাই হোক কাকিমা, তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের পর যদি তুমি কখনো নেহার পিছনে লাগতে আসো, তাহলে কিন্তু আমি ছোট কাকার কাছে তোমার নামে বিচার দিব, এটা বলে দিলাম। কারণ তোমার এসব ব্যবহার ইদানিং আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটার সঙ্গে থেকে থেকে তো দেখছি তুমিও বড্ড বেয়াদব হয়ে যাচ্ছ। তুমি তোমার কাকিমার সঙ্গে কথা বলছো, সেটা তুমি একদম ভুলেই যাচ্ছ। তুমি তো এর আগে কখনো তোমার কাকিমার সঙ্গে এইভাবে কথা বলতে না। হ্যাঁ বলতাম না, কারণ এর আগে কখনো আমি আমার কাকিমার আসল রূপটা দেখতে পাইনি, তাই। আর যদি আরও আগেই আমি আমার কাকিমার আসল রূপটা দেখতে পেতাম, তাহলে হয়তো আরও আগেই আমি আমার কাকিমার কাছে চরম বেয়াদব হয়ে উঠতাম।
যাই হোক কাকিমা, এই আমি তোমাকে শেষবারের মতো বলে দিয়েছি, তুমি কিন্তু নেহার পেছনে আর লাগতে আসবে না। কিন্তু কে শুনে কার কথা? যার একমাত্র কাজই ছিল কুটনামি করা, সে কি আর কুটনামি না করে থাকতে পারবে? এই মহিলা সেই শুরু থেকে, যেদিন থেকে নেহা এই বাড়িতে যাতায়াত শুরু করেছে সেদিন থেকেই নেহাকে সে সহ্য করতে পারে না। কারণ নেহা স্পষ্টভাষী অন্যায়ের প্রতিবাদী, এটাই একমাত্র সমস্যা। যাই হোক ভিউয়ার্স, আমরা সেদিকে পা না বাড়িয়ে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর সমস্যাটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। নেহা আর নিশি দুজনে খুব ভালো বন্ধু। পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে একে অপরকে সহযোগিতা করে। এভাবেই চলতে থাকে তাদের দিন। হঠাৎ একদিন নিশি খুব অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে নেহা তার খোঁজ নিতে তাদের বাড়িতে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর নিশির আম্মু দরজা খুলে দেয় আর নেহাকে দেখেই বলে, কি ব্যাপার মামুনি, তোমাকে তো চিনলাম না, কে তুমি? আন্টি, আমাকে আপনি চিনবেন না, আমি নিশির বন্ধু। নিশি কোথায়? ও আজ কলেজে যায়নি কেন? ও তুমি নিজের বন্ধু। আসলে নিশি শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে গতকাল রাত থেকে, তাই ও আজ কলেজে যায়নি। তুমি ভিতরে এসে বসো। তখন আর কোনো কথা না বলে নিশির মাকে অনুসরণ করতে করতে ভিতরে আসে আর ড্রয়িং রুমে বসে। তখনই নিশির কাকি সেখানে আসে। নেহাকে দেখেই তিনি বলতে থাকেন, এই মেয়ে, কে তুমি? তোমাকে তো এর আগে কোনোদিন আমাদের বাড়িতে দেখিনি। আসসালামু আলাইকুম, আমি নেহা, আমি নিশির বন্ধু। নিশি আজ কলেজে যায়নি, সেজন্য খোঁজ নিতে এসেছি। মানুষের কোনো সমস্যা থাকতেই পারে, আর সমস্যা থাকলে কেউ কলেজে যায় না, সেই জন্য আবার বাড়িতে চলে আসতে হয় নাকি? ছোট, এসব কি হচ্ছে? মেয়েটা নিশির বন্ধু, নিশি কলেজে যায়নি বলে নিশির খোঁজ নিতে এসেছে, তাই বলে তুই মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না। তার মানে তুমি কি বলতে চাইছো আমি মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছি? মোটেও না। আমরাও স্কুল কলেজ লাইফ পেরিয়ে এসেছি, আমাদের বন্ধু বান্ধব ছিল, কিন্তু তাই বলে কোনোদিনও আমাদের বন্ধু যদি স্কুল কলেজে না যেত তাহলে হুট করে এভাবে পারমিশন ছাড়া তার বাড়িতে চলে যেতাম না। শোন ছোট, তখন সময়টা ছিল আর এখন অন্য একটা সময় এসেছে, তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি তুই মেয়েটার সঙ্গে এরকম আচরণ করিস না। আর নেহা, তোমাকে বলছি তুমি ওনার কথা কিছু মনে করো না, উনি বরাবরই এরকম, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা জানেন না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিশির রুমে নিয়ে যাচ্ছি। তখন নেহা আর কোনো কথা না বলে চুপচাপ নিশির মায়ের পেছনে পেছনে নিশির রুমে চলে আসে। নেহাকে দেখেই তো নিশি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে বলতে থাকে, আরে দোস্ত, তুই আমার বাড়িতে চলে আসলে কিভাবে? আমি তো কোনোদিন তোকে আমার বাড়ির ঠিকানাই দেইনি, তাহলে চিনলি কিভাবে? বুঝি না বাপু, এই মেয়ের পা কত লম্বা, আর এই মেয়ের মা বাবা কেমন? এত বড় একটা মেয়েকে এলাকায় ছেড়ে দিয়েছে ঘুরে বেড়ানোর জন্য। কাকিমা, তোমাকে এখানে আসার কথা কে বলেছে? সে আমার বন্ধু, আমার সঙ্গে দেখা করতে আসতেই পারে, তাতে তোমার কোনো সমস্যা থাকার কত কথা নয়। তাহলে তুমি তার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? নিশি, তুই এখনো অনেক ছোট, তাই আমি আশা করব তুই বড়দের মুখে মুখে কোনো কথা বলবি না, আর আমাদের সঙ্গে তো একদমই বড় বড় কথা বলবি না, কারণ আমি তোর কাকিমা হই, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবি। হ্যাঁ সেটাই, তুমি আমার কাকিমা বলেই এখনো এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছো। তুমি যদি আমার কাকিমা না হয়ে অন্য কেউ হতে, তাহলে এতক্ষণে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দিতাম, আমার বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে। তখন নিশির কাকিমা মুখটা ভার করে সেখান থেকে চলে যায়। এটা দেখে নেহা বলতে থাকে, নিশি, উনি তোর কাকিমা হয়, তুই ওনার সঙ্গে এরকম খারাপ আচরণ কেন করলি বলতো? আমি তো একটু পরেই চলে যাব, উনি তো তোদের বাড়িতে থাকবেন, তাই আমার মনে হয় তুই কাজটা ঠিক করিসনি। যোগ্য পাত্রের যোগ্য জবাব দিয়েছি বলেই ভুল করেছি নাকি? শোন, আমার কাকিমা বরাবরই এরকম, উনি ভালো মানুষদের একদমই সহ্য করতে পারে না, তাই আজকে আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল, সেই জন্যই ওনাকে আমি খটখট উত্তর দিয়েছি। যাই হোক নিশি, এখন এইসব কিছু বাদ দে, এখন বল তোর শরীর কেমন আছে? তুই কলেজে যাসনি, সেই জন্যই আমার খুব টেনশন হচ্ছিল। আমি তোদের এলাকার অনেকের কাছ থেকে খোঁজ নিয়ে তারপর এখানে এসেছি। আমি তো ভেবেছিলাম হয়তো তোদের বাড়ি খুঁজেই পাবো না। তোকে তো আগেই বলেছিলাম আমাদের এলাকায় আমাদের বাড়ির সবাই এক নামে চেনে, কখনো কোনো সমস্যার পড়লে তুই নিজের থেকে আসতে পারবি, কোনো প্রবলেম হবে না। কখনো কোনো সমস্যায় পড়লে তুই নিজের থেকে আসতে পারবি, কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমার শরীরের কথা বলি,
এখন এতক্ষণ তো একা একা খুব খারাপ লাগছিল, কিন্তু এখন তোকে দেখে আমার শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাসায় ফিরতে হবে। তা না হলে আমার কাকির চরিত্র তো জানিস, আজে বাজে কথা বলা শুরু করবে। সেই সব কথা আমার আবার সহ্য হয় না। আমি আসছি তাহলে। হ্যাঁ আসলেই তো, আমার তো এটা খেয়ালই ছিল না। আগামীকালকে শরীরটা ভালো লাগে, তাহলে তো কলেজ যাব, সেখানেই তোর সঙ্গে দেখা হবে। নিশির কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে বের হয়ে আসতে চাইছিল, এমন সময় নিশির মা সেখানে এসে উপস্থিত হয়। আর নেহা চলে যাচ্ছে এটা দেখে উনি বলতে থাকেন, কি ব্যাপার মামুনি, তুমি তো একটু আগে এলে আর এখন চলে যাচ্ছ কেন? আমি তো তোমার জন্য নাস্তা বানাচ্ছি, তুমি নাস্তা খেয়ে তারপর যাবে। না আন্টি, সেটা আজকে আর হবে না। আমি অন্য কোনো দিন আসবো। আসলে আজকে প্রথম দিন আপনাদের বাড়িতে এসেছি, রাস্তা তো চিনি না, তাই খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাকে আবার সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, মনে হয় একদমই ঠিক কথাই বলছে। আসলে আমার কাকিমার মতো, ওর বাড়িতেও ওর একটা কাকিমা আছে, ওর বাবা মা বেঁচে নেই, তাই কাকার কাছেই থাকে। আর যদি ফিরতে সন্ধ্যা হয় তাহলে তো ওকে অনেক বকাবকি করবে। সন্ধ্যা হবে না, সন্ধ্যার আগে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তুমি নাস্তা না করে যেতে পারবে না। তুমি আমার মেয়ের বন্ধু বলে কথা, আজ প্রথম দিন আমাদের বাড়িতে এসেছো আর কিছু না খেয়ে চলে যাবে? এটা তো হতেই পারে না। তুমি জাস্ট 10 মিনিট ওয়েট করো, 10 মিনিটের মধ্যে আমি নিয়ে আসছি। এই কথা বলে নিশির আম্মু নিশির রুম থেকে বের হয়ে কিচেনে চলে যান। তারপর কিছুক্ষণ পর নেহার জন্য নাস্তা নিয়ে রুমে আসেন। নিশি আর নেহা দুজনে একসঙ্গে নাস্তাটা সেরে নেয়। আর এদিকে নাস্তা শেষ হলে নেহা নিশির মাকে বলে, আন্টি, আমি তো আপনার কথা রাখলাম, আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে। এখন আমি বাড়ি ফিরবো কিভাবে সেটা বলেন তো? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নিচে এসো, আমি আমার ছেলেকে বলে রেখেছি, সে তোমাকে বাইকে করে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তারপর নেহা নিশির কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। আর নিচে এসে দেখতে পায় নিশির বড় ভাই সেখানে বসে আছেন, বসে বসে মোবাইল টিপাটিপি করছে। এমন সময় নিশির মা নিশির বড় ভাইকে বলেন, নীল, তুমি এখনই নেহাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো, একদম সন্ধ্যার আগে পৌঁছে দেবে কিন্তু। মায়ের কথা শুনে নীল মাথা তুলে তাকায়। আর চোখের সামনে নেহাকে দেখতে পেয়ে সে যেন একদম স্তব্ধ হয়ে যায়, কারণ নেহা এতটাই সুন্দরী ছিল। শুধু নীল কেন, পৃথিবীর যে কোনো ছেলে নেহাকে দেখলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। সেজন্য নীল হা করে নেহার দিকে তাকিয়েছিল। নীলের এভাবে তাকিয়ে থাকাটা তার মায়ের চোখ এড়াতে পারে নাই, তাই তার মা বলে, নীল, তোমাকে আমি কিছু বলছি, আমি তোমাকে বলছি নেহাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ আম্মু, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি নেহাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি আসব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না নেহা, প্লিজ আমার সঙ্গে চলুন। তখন নেহা আর কোনো কথা না বলে নীলকে অনুসরণ করতে থাকে। বাড়ির বাইরে এসে নীল বাইক স্টার্ট করে আর নেহাকে পেছনে বসতে বলে। নেহা পিছনে বসে একটু দূরেই নিজেকে রেখেছিল। তখন নীল বলে, আরে ম্যাডাম, আপনি এত দূরে বসেছেন কেন? আমাকে একটু ধরে বসুন, তা না হলে রাস্তাঘাটের যে অবস্থা, আপনি পড়ে যাবেন তো। তখন তো আবার আপনার কোমর ভেঙে গেলে আমাকে সমস্যায় করতে হবে। না, সেরকম কিছুই হবে না। আপনি বাইক চালান, আমি নিজেকে সেফ রাখতে পারবো। আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি যত দ্রুত সম্ভব আমাকে শুধু বাড়িতে পৌঁছে দিন, তাহলেই হবে। আমার অন্য কিচ্ছু লাগবে না। নীল বুঝতে পারলো নেহা একটু আনইজি ফিল করছে, তাই সে নেহাকে আর কিছুই বলল না, বাইক চালাতে থাকলো। রাস্তার মাঝে হঠাৎ একটা ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে যায়। আর তখনই নেহা একদম ছিটকে পড়ে যাচ্ছিল। তখনই নীল বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আমি যে তখন আপনাকে বললাম আমাকে ধরে বসুন, ধাক্কা খেয়ে পড়ে যাবেন, কিন্তু তখন তো আপনি আমার কোনো কথাই শুনলেন না। এখন তো আরেকটু হলে পড়ে যাচ্ছিলেন, তখন কাকে দোষ দিতেন? তখন নেহা আর কোনো কথা না বলে একটু কাছে এসে নীলকে ধরে, তারপর বসে। আর নীল বাইক চালাতে থাকে। প্রতিমধ্যে নীল নেহাকে বলে, তা ম্যাডাম, আপনি আমার বোনের বন্ধু সেটা তো শুনলাম, কিন্তু আপনার পরিচয়টা তো এখনো জানা হলো না। আই মিন, আপনার নামটা জানতে পারি? আমি নেহা, নেহা ইসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার চেহারাটাও যেমন সুন্দর, তেমনি আপনার নামটাও সুন্দর। আপনার নামটা কে রেখেছিল বলেন তো? আপনি এত কিছু কেন জিজ্ঞেস করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার নাম কে রেখেছিল না রেখেছিল সেটা জেনে আপনার কি লাভ, বলেন তো শুনি। আপনি এমন কেন বলেন তো? আপনি আমার বোনের বান্ধবী হন, সেই সূত্রে আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতেই পারি। তাই বলে আপনি এভাবে রিয়্যাক্ট করছেন কেন? আমি আপনার কথার একটু রিয়্যাক্ট করতাম না যদি আপনি এত প্যাচাল না পারতেন। আপনি আমার নাম জিজ্ঞেস করেছেন,
আপনি আমার নাম জিজ্ঞেস করেছেন, আপনাকে আমার নাম বলে দিয়েছি, কিন্তু তারপরও আপনি এত পেঁচাল কেন পারছেন সেটা বলেন তো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আমি আর আপনাকে কোনো কিছুই জিজ্ঞাসা করব না। যাই হোক, আপনি কিন্তু সত্যি অনেক সুন্দরী, বলতে গেলে প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো বলতে পারেন। এই যে মিস্টার দেখুন, এখন কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। আপনি কিন্তু একদম ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি কিন্তু এখন লাফ মেরে বাইক থেকে নেমে যাব বলে দিলাম। আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি যদি এখন লাফ দিয়ে বাইক থেকে নেমে পড়েন তাহলে তার পরিণাম কি হবে সেটা আপনি জানেন। নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট, তারপর আপনার হাত পা তো ভাঙবেই, তখন আমি কি কৈফিয়ত দেব সেটা বলতে পারেন? সেই সব কিছু তো আর আমার চিন্তা করার বিষয় নেই। এই সব কিছু হলো আপনার চিন্তা করার কারণ। আপনি একটা অপরিচিত মেয়েকে এত প্রশ্ন করছেন কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি তো আপনার এত পরিচিত কেউ নই। আমি আপনার বান্ধবীর বড় ভাই হই, সেই সূত্রে আপনার খুব কাছেরই একজন বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন দয়া করে আপনি গাড়িটা চালান, আমাকে যত দ্রুত সম্ভব আমার বাড়িতে পৌঁছে দিন। আমি আপনার কাছ থেকে আর কোনো অ্যাডভাইস শুনতে চাইছি না, প্লিজ। আপনি মুখটা বন্ধ করে গাড়ি চালান। তখন নীল আর কোনো কথা বলে না, চুপচাপ বাইক চালাতে থাকলো। আর কিছুক্ষণের মধ্যে নেহাদের বাড়ির সামনে এসে বাইক দাঁড়ালো। নেহা বাইক থেকে নেমে কোনো কিছু না বলেই সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। এই বিষয়টা নীলের একদম বোধগম্য হলো না, কারণ সে এতটা রাস্তা জার্নি করে এসেছে, অন্তত একটা থ্যাঙ্কস বলা প্রয়োজন ছিল। নীল তখন আর সেখানে অপেক্ষা না করে বাড়িতে চলে এলো, কারণ সে বুঝতে পেরেছে আর যাই হোক এই মেয়ে কখনো পিছন ফিরে তাকাবে না। বাড়িতে এসে নীল সোজা তার বোনের রুমে চলে যায়। গিয়ে দেখে তার বোন মোবাইল টিপাটিপি করছে। তখন সে তার বোনের পাশে বসে বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার বোন জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে তোর? তুই সেই কখন থেকে এখানে বসে আছিস, আমাকে কিছু বলবি নাকি? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে তোকে কিছু বলার জন্য এখানে বসে আছি, কিন্তু তুই তো ফোনে এতটাই নিমগ্ন আছিস যে আমি এখানে বসে আছি সেটা তোর চোখেই পড়ছে না। আসলে আমি মোবাইলে গেম খেলছিলাম, তাই তোর দিকে খেয়াল করিনি। আর তোর যদি কিছু বলার থাকে তাহলে তো তুই বলতেই পারতি, আমি শুনে নিতাম। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। এবার বল তুই কি বলতে এসেছিস? তোর বান্ধবীটা এরকম কেন বলতো? আমি এতটা রাস্তা জার্নি করে তাকে বাড়িতে পৌঁছে দিতে গেলাম, আর সে আমাকে অন্তত একটা থ্যাঙ্কস না জানিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। এরপর আমি আরও অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তোর বান্ধবীটা একবারের জন্য পিছন ফিরেও তাকালো না। কেন রে ভাইয়া, সে তোকে থ্যাঙ্কস জানায়নি বলে এত কষ্ট পাচ্ছিস কেন? তুই কি প্রথম দেখাতেই নেহার প্রেমে পড়ে গেছিস নাকি? সে আমি বলতে পারবো না, শুধু এইটুকুই বলতে পারবো তোর বান্ধবীর চোখের জাদু আছে। সে প্রথম দেখাতে আমার মনটা কেড়ে নিয়েছে। আমার মনটা এখন আর আমার কাছে নেই রে, তোর বান্ধবী নিয়ে গেছে। দেখ ভাইয়া, একটা কথা তোকে আমি বলছি, তুই যেরকম ভাবছিস আমার বান্ধবী কিন্তু সেই রকম না। আমার বান্ধবী সুন্দরী মেয়ে মানুষ, তার পেছনে তোর মতো হাজারটা ছেলের লাইন মারে, কিন্তু আমার বান্ধবী আজ পর্যন্ত কোনো ছেলেকে পাত্তা দেয়নি। আর সেখানে তুই কি না তোর কথা ভাবছিস একদমই কিছু হবে না রে ভাইয়া। আচ্ছা, তুই আমার বোন নাকি শত্রু সেটাই বল। তোর বান্ধবীকে আমার সত্যি পছন্দ হয়ে গেছে বলতে পারিস? প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। প্লিজ বোন, আমার একটা কিছু ব্যবস্থা কর। দেখো ভাইয়া, প্রথমত নেহার বাবা মা বেঁচে নেই, তারা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর থেকে তার একটা দূর সম্পর্কের চাচা তার দেখাশোনা করে। সেখানে খুব কষ্টে মেয়েটা নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে। বাবার কিছু অর্থ সম্পত্তি ছিল বলেই সে আজ এত দূর আসতে পেরেছে, নয়তো পারত না। সেখানে বলতে গেলে প্রেম ভালোবাসা তার জন্য ফরজ নয়। দেখ নিশি, আমি অত কিছু জানি না, আমি সত্যি বলছি। নেহাকে আমি ভালোবেসে ফেলেছি, যাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ নিশি, একটা কিছু কর। আমি কিভাবে কি করব আর কিভাবে কি করতে পারি সেটা তো বুঝতে পারছি না। দেখো ভাইয়া, আসলে দেখা মোবাইল ফোন ইউজ করে না। সে যদি মোবাইল ফোন ইউজ করতো তাহলে আমি তার মোবাইল নাম্বারটা আমি জোগাড় করে দিতে পারতাম, কিন্তু আধুনিক যুগে এসেও অনাধুনিক যুগে রয়ে গেছে নেহা। সেটা কোনো সমস্যা নয়, আমি কালকে একটা মোবাইল কিনে দেব। সেটা তুই তোর বান্ধবীর কাছে পৌঁছে দিতে পারবি তো তাহলেই হয়ে যাবে।
আর কিছুই করতে হবে না তোকে। সে আমি নেহার হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো, কিন্তু নেহা সেটা একসেপ্ট করবে কিনা আমি আদৌ জানি না, কারণ নেহা কখনোই অপরিচিত কারোর দেয়া কিছু গ্রহণ করে না। আর সেখানে তুমি একটা ছেলে মানুষ, সেটা রিসিভ করবে কিনা আমি বলতে পারছি না। প্লিজ নিশি, আমি তোর বড় ভাই হিসেবে তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই আমার এইটুকু উপকার কর। তারপর তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কোনো কিছুরই কমতি রাখবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুই একটা কাজ কর, আগামী মাসেই তো তো লন্ডন যাওয়ার আছে, তুই সেখানে থেকে আমার জন্য আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আসিস, তাহলে হবে। আর যদি তুই আমার শর্তে রাজি না হোস, তাহলে আমি তোর জন্য কিছুই করতে পারবো না। আর তুই নিজের চিন্তা নিজেই কর। বোন আমার, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তুই আইফোন 15 প্রো ম্যাক্স চাস তো আমি তোকে এটাই এনে দেব, কিন্তু প্লিজ তুই নেহার সঙ্গে আমাকে একটু সেটিং করিয়ে দে। ঠিক আছে, এখন যা। এখন আর আমাকে পা মারিস না। আগামীকাল বিকেলে আমি যখন কলেজ থেকে বের হব, তখনই তুই নিশির জন্য কিনে আনা ফোনটা আমার হাতে পৌঁছে দিস, তাহলেই হবে। তোকে আর কিছু করতে হবে না, বুঝতে পেরেছিস? ওকে মাই ডিয়ার সুইট সিস্টার, আমি যথাসময়ে জিনিসটা তোর হাতে পৌঁছে দেব লক্ষ্মী বোন আমার। তুই শুধু আমার ভালোবাসার মানুষটাকে আমার করে নিতে একটু সহযোগিতা কর। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন আর আমাকে পাম না দিয়ে এখান থেকে সর, আমি পড়তে বসবো। আমার পড়াশোনা করার সময় আমাকে একদম বিরক্ত করতে আসবে না। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। পরের দিন যথাসময়ে এসে নিশির হাতে নেহার জন্য কিনা মোবাইল ফোনটা তুলে দেয়, আর সেটা হাতে পেয়ে নিশি বলে, আমি তোর কাজটা করে দিচ্ছি, তবে তুই কিন্তু আমার কাজটা করে দিতে মনে রাখবি। তুই যদি আমার জন্য আইফোন 15 প্রো ম্যাক্স না কিনে আনিস, তাহলে কিন্তু আমি তোর সঙ্গে কোনো কথাই বলবো না। আর একটা ভালো কথা তোকে মনে করিয়ে দিচ্ছি, যদি আমার কথাটা ভুলে যাস, তাহলে তুই এটাও মনে রাখিস যে আমি এখন যেভাবে তোর সম্পর্কটা জুড়ে দিচ্ছি, ঠিক সেভাবে তোর সম্পর্কটা ভেঙে দিতেও দুইবার চিন্তা করবো না। আচ্ছা শোন, তুই তোর ভাইয়ার কাছে কোনো কিছু চেয়ে পাস নিয়ে এটা কখনো হয়েছে? হয়নি তো, তাহলে তুই এত চিন্তা কেন করছিস বল? আমি যত সময় তোর জিনিসটা তোর হাতে তুলে দেব, এখন শুধু আমাকে নেহার সঙ্গে সেটিংটা করিয়ে দে প্লিজ বোন আমার। তখন নিশি আর কোনো কথা না বলে মোবাইলটা হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। আর নেহাকে নিয়ে একটু পরেই কলেজ থেকে বের হয়। কলেজ থেকে বের হতেই নিশির হাতে মোবাইল বক্স দেখে নেহা বলে, কি ব্যাপার দোস্ত, তোর হাতে নতুন মোবাইলের বক্স কেন? মোবাইল কিনেছিস নাকি? হ্যাঁ, আমি তোর জন্য কিনে এনেছি, যাতে আজকের পর থেকে আমার কোনো প্রবলেম হলে তুই আমার খোঁজ খবর রাখতে পারিস, যাতে আজকের পর আর কখনো আমার বাড়িতে গিয়ে তোকে গতকালের মতো অপমানিত হতে না হয়। তুই কথা বলে নিশি নেহার হাতে মোবাইলটা তুলে দেয়। নেহা মোবাইলটা খুলে দেখে অনেক দামি একটা ফোন। সেটা দেখে নেহা বলতে থাকে, তুই আমাকে কিছু একটা গিফট করবি সেটা ভালো কথা, কিন্তু তাই বলে এত দামি ফোন? দেখ ভাই, আমি গরিব মানুষ, আমি ফোন চালাতে পারবো না। দেখ, আমি তোর বন্ধু, আমি চাইলে তোকে যা ইচ্ছে তাই গিফট করতে পারি, এতে আমি তোর কোনো আপত্তি শুনবো না। তোকে এটা নিতেই হবে। এই কথা বলে নিশি নেহাকে অনেক জোর জবরদস্তি করতে থাকে। তাই অবশেষে নেহা বাধ্য হয়ে নিশির হাত থেকে মোবাইলটা নেয়। তারপর দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। সেদিন সন্ধ্যাবেলা নেহা পড়তে বসেছে, অমনি হঠাৎ মোবাইলে একটা নাম্বার থেকে ফোন এসেছে। নেহা মনে মনে ভাবলো হয়তো নিশি তাকে ফোন করেছে, কারণ নিশি তাকে ফোনটা কিনে দিয়েছে। আর এই ফোনের নাম্বার নিশি ছাড়া অন্য কেউ জানে না। তাই নেহা ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা ছেলে কণ্ঠ শুনতে পায়। হ্যালো মাই ডিয়ার, কেমন আছো তুমি? হ্যালো, এক্সকিউজ মি, কে আপনি? আর এসব কি বলছেন? আমাকে এবার কেন ফোন করেছেন বলেন তো? আমি তোমার স্বপ্নের সেই পুরুষ যাকে তুমি প্রতিদিন কল্পনাতে এঁকে বেড়াও। আমি সেই পুরুষ যার চোখে চোখ রেখে তুমি পুরো পৃথিবী দেখতে চাও। আমি সেই পুরুষ যার হাতে হাত রেখে তুমি অনেকটা পথ হেঁটে যেতে চাও। হ্যালো, এক্সকিউজ মি মিস্টার, এসব সস্তা ডায়লগ আমার কাছে দিতে আসবেন না। এসব সস্তা ডায়লগের কোনো মূল্যায়ন আমার কাছে হবে না। আপনি অন্য মক্কেল খুঁজেন, আর এটা মনে হয় রং নাম্বার, তাই নাম্বারটা একটু ডিলিট করে দিবেন। একদমই না ম্যাডাম, আমি সঠিক জায়গায় আর সঠিক নাম্বারে ফোন করেছি। আমি আমার প্রিয়তমার কাছে ফোন করেছি। আমি একজন আর্কিটেক্ট, আমি চিন্তাভাবনা করে তারপরে কোনো সিদ্ধান্ত নেই। তাই আপনার ক্ষেত্রেও আমি চিন্তাভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। হুটহাট কিছুই করিনি, তাই ভুল হওয়ার কোনো চান্স নেই। না মানে আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর আপনি কে বলছেন?
আপনি আপনার পরিচয়টা অন্তত আমাকে দিন। দেখুন, আমার কিন্তু এখন ধৈর্য হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব, আর আমি চাই না আপনি সেরকম কিছু করতে আমাকে বাধ্য করবেন। ওকে মাই ডিয়ার সুইটহার্ট, আমার পরিচয় আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমার পরিচয় দিতে আমার কোনো সমস্যা নেই। আমি নীল, তোমার বান্ধবী নিশির বড় ভাই বলছি। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিকেলে নিশি আমাকে ফোন গিফট করলো, এই ফোনের নাম্বার নিশি ছাড়া অন্য কেউ জানে না, আর এখন আপনি আমাকে ফোন করছেন কি করে বলেন তো? প্রিয়তমা, সত্যি বলতে তোমাকে এই ফোনটা আমি গিফট করেছি। আমি নিশির মাধ্যমে তোমার কাছে এই ফোনটা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছি। মিথ্যে বলবো না, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। বলতে গেলে আমি একদম প্রথম দেখাতেই তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। তোমাকে ছাড়া আমার চারপাশ অন্ধকার। সো আই লাভ ইউ। দেখুন, আমার মনে হয় আপনি ভুল কিছু করছেন, তাই আপনার সঠিক পথে হাঁটা প্রয়োজন। আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন, এইসব কাজ আমাকে দিয়ে হবে না। আপনি হয়তো নিজের কাছে শুনেছেন আমার সম্পর্কে, তাই সেই গোলাপে হাত দিয়েন না যে গোলাপে হাজারোটা কাঁটা আছে। আমি সেই গোলাপে হাত দেব যে গোলাপে হাজারটা নয় লাখটা কাটা আছে। আমি অসীম সাগরের তলদেশ থেকে আমার ভালোবাসাকে জয় করে এনে দেখিয়ে দিতে চাই আমার ভালোবাসা সত্যি। প্লিজ নেহা, আমায় অ্যাকসেপ্ট করে নাও। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শুনুন, বেঁচে থাকার মরে যাওয়ার দুটোই আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাতে। এতে মানুষের কোনো হাত আছে বলে আমি অন্তত মনে করি না। তাই আমি আপনাকে অ্যাডভাইস দেব, যেটা করছেন ভুল করছেন, সঠিক কিছু করুন। আমার পেছনে অযথাই টাইম ওয়েস্ট করবেন না, কোনো লাভ হবে না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি নেহা, তোমাকে ছাড়া সত্যি আমার বেঁচে থাকা সম্ভব নয়। তোমাকে আমি আমার করে পেতে চাই, প্লিজ নেহা। আপনাকে আমি আর কতবার বলবো, আপনার কথায় রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি একটা অনাথকে সবাই করুণা করতে পারে, কেউ ভালোবাসতে পারে না। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি এইসব কথা নিয়ে আর কখনো আমাকে ফোন দিবেন না। এরপর আর কোনো উত্তরের অপেক্ষা না করে নেহা সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। আর নীল তখন বারবার ফোন দিতে থাকে। অবশেষে নেহা বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দেয়। তখন নীল কোনো উপায়ান্তর না দেখে ছুটে যায় নিশির কাছে, আর নিশির কাছে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে নিশি তাকে বলে, দেখ, আমি তোকে আগেই বলেছিলাম আমার বান্ধবী নেহাকে দিয়ে প্রেম ভালোবাসা ওসব হবে না, কারণ সে প্রেমে বিশ্বাসী নয়। তাছাড়া তার বাবা মা বেঁচে নেই, সে অন্যের বাড়িতে আশ্রিতা। সেখান থেকে পড়াশোনা করতে পারছে, সেটাই তার জন্য অনেক। প্রেম করা তো তার জন্য শুধুমাত্র বিলাসিতা। নিশি প্লিজ বোন আমার, তুই আমার জন্য কিছু একটা কর। আমি নেহাকে খুবই ভালোবাসি। নেহাকে ছাড়া আমার বেঁচে থাকা একেবারে অসম্ভব। তুমি সেটা বোঝার চেষ্টা করো। সে না হয় আমি বুঝালাম, কিন্তু এত কিছু বুঝে আমি কি করব? তুই সেটা আমাকে বল। নেহা আমার বন্ধু, সেটা ঠিক আছে, কিন্তু আমি তার সম্পর্কে যা যা জানি সব কিছুই তো তোকে বললাম। এখন যদি সে রিলেশনে যেতে না চায়, তাহলে আমি কি করে তাকে জোর করতে পারি? সে আমি অত কিছু বুঝি না, তোর যা করতে হয় তুই তাই কর, কিন্তু তার বিনিময়ে নেহাকে আমার চাই চাই চাই। তুই বোন হিসেবে ভাইয়ের এতটুকু উপকার কর। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু চিন্তা করতে দে, আমি দেখি কি করা যায়। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত তুই কিন্তু আবার নেহাকে ফোন দিতে যাস না, তাহলে কিন্তু ইতি বিপরীত হতে পারে। অতঃপর নীল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে নিশি পরের দিন সকালবেলা যখন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, তখনই নেহা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। নিশি যেই না নেহার একটু কাছাকাছি এলো, তখনই নেহা বলতে থাকলো, দেখ নিশি, তুই আমার বন্ধু, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাসের ঘরে তুই এইভাবে এমন কিছু একটা করবি সেটা আমি কল্পনাও করিনি। তুই আমার বন্ধু বলে তুই আমাকে ফোনটা গিফট করেছিস, আর সেটা আমি নিয়েছি, কিন্তু তার পেছনে অন্য কোনো রহস্য বা উদ্দেশ্য থাকবে সেটা কিন্তু আমি কল্পনা করিনি। নেহা প্লিজ বন্ধু, তুই আমার মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন, আমি তোকে কিছু বলতে চাই। আচ্ছা নিশি, তুই তো আমার সম্পর্কে সব কিছুই খুব ভালো করেই জানিস। তোর কি মনে হয় এরপরও আমি তোর কোনো কথা শুনতে রাজি? রাজি তোকে হতেই হবে, আর আমার কথা তোকে শুনতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। দেখ, আমার ভাইয়া কিন্তু ছেলে হিসেবে যথেষ্ট ভালো, আর সে ভালো একটা কোম্পানিতে চাকরি করছে পড়াশোনা শেষ করে। তাই আমি মনে করি তাকে অ্যাভয়েড করার মতো কোনো কারণ তোর হাতে নেই।
আমি মানছি তোর ভাই ছেলে হিসেবে ভালো, আর ভালো একটা কোম্পানিতে চাকরিও করছে। সেই সূত্রে সে একটা ভালো বেতনও পায়, আর সেই জন্যই তোর ভাইকে মেনে নিতে হবে, এমন কোনো কারণ আমার জানা নেই। তাছাড়া যেখানে তুই, আমি আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছুই জানে, সেখানে এইসব কথা বলা পাগলের প্রলাপ ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। নেহা চুপ কর। তুই এতক্ষণ ধরে আমি শুধু তোর বকবকানি শুনেই যাচ্ছি। এবার তুই আমাকে কিছু বলতে দে। আমার ভাইয়া তোকে সত্যি অনেক ভালোবাসে। প্রথম দেখাতে সে তোকে অনেক ভালোবেসে ফেলেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তার পৃথিবীতে বলতে সে এখন শুধু তোকেই দেখতে পায়। তুই ছাড়া তার পৃথিবীতে অন্য কোনো মেয়ে মানুষের বিচরণ নেই। তাই আমি তোকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, তুই আমার ভাইকে প্লিজ অ্যাকসেপ্ট করে নে। ধরলাম আমি তোর ভাইকে একসেপ্ট করেই নিয়েছি, কিন্তু তোর ফ্যামিলি, তোর মা, তোর বাবা, তাছাড়া তোরা তো জয়েন্ট ফ্যামিলিতে বিলং করিস। তোর ফ্যামিলির কেউ আমাকে কোনো দিনও একসেপ্ট করবে না, হাজার হোক আমি একটা এতিম মেয়ে। তুই যদি অনাথ না হয়ে একটা বেদে কন্যাও হতি, তাহলে আমার ভাইয়া তোকেই চাইতো। তাই আমি বলবো ওইসব কিছু অজুহাত আমার ভাইকে দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার ভাইয়া সত্যি তাকে ভালোবাসে। সে জাতকুল আর ধর্ম বর্ণ বিচার করে না। নিশি, আমি বুঝতে পারছি না তুই কেন এভাবে আমাকে জোরাজুরি করছিস। তুই তো জানিস আমি কখনোই আমার সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করি না, আর করতে পছন্দও করি না। তার কারণ হলো আমার ভাইয়া তোকে না পেলে দেবদাস হয়ে যাবে সেরকমটাও নয়, এমনকি তোকে না পেলে সে সুইসাইড করবে এমনটাও নয়। তোকে কাছে পেলে তার জীবনটা হয়তো খুব সুন্দর হয়ে সাজবে, আর নয়তো তার জীবনটা একটু অগোছালো হয়ে রয়ে যাবে। আর আমি তার বোন হয়ে এটা সহ্য করতে পারবো না, তাই বারবার তোকে রিকোয়েস্ট করতে ছুটে আসি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা দিন সময় দে, আমি একটা চিন্তা ভাবনা করি, তারপর তোকে আমার সিদ্ধান্ত জানাবো। এই কথাটা শোনা মাত্রই নিশি নেহাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোর সিদ্ধান্তে অবশ্যই হ্যাঁ হতে হবে, কারণ আমি আমার ভাইকে হেরে যেতে দেখতে পারবো না। তুই আমার বান্ধবী, তোকে আমি যতটা ভালোবাসি তার চাইতে আমি অনেক বেশি ভালোবাসি আমার ভাইয়াকে। আমার ভাইয়া পরাজয় মেনে আমি নিতে পারবো না। প্লিজ তোর উত্তরটা যেন হ্যাঁই হয়। এরপর যেতে যেতে একটা দিন চলে গেল। পরের দিন ঠিক সময়ে নিশি নেহাকে ফোন করে। কি ব্যাপার দোস্ত, কেমন আছিস? আর আমি তোকে কিছু জানাতে বলেছিলাম, সেটার কি খবর? এই তো আছি ভালোই, আর এখন থেকে হয়তো আর একটু ভালো থাকবো, কারণ আমি তো ভাইয়ের সঙ্গে রিলেশনে যেতে রাজি। আর তোর ভাইয়ের সাথে রিলেশনে গেলে হয়তো তোর ভাইয়া আমাকে আর একটু বেশি কেয়ার করবে, তাই হয়তো একটু বেশি ভালো থাকবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সত্যিকারের পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। তাহলে এই গুড নিউজটা আমি এক্ষুনি আমার ভাইয়াকে জানিয়ে দিই বলিস? যে বিষয়ে আমি কিচ্ছু জানি না, তোর যদি ইচ্ছা হয় তো এক্ষুনি তোর ভাইকে এইসব, সেই বিষয়ে আমি কিচ্ছু জানি না। তোর যদি ইচ্ছে হয় তো এক্ষুনি তোর ভাইকে এইসব কিছু জানিয়ে দেবে, তাহলে জানিয়ে দে। আর তুই যদি মনে করিস এখন তোর ভাইকে কিছু জানাবি না, তাহলে সেটাও তোর ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি তোকে কিছুই বলবো না। নেহার কাছ থেকে এই কথা শুনে নেহাকে নিশি বলে, এরকম একটা আনন্দের সংবাদ লুকিয়ে রাখা যায় নাকি? আর আমি যদি এই আনন্দের সংবাদটা লুকিয়ে রাখি, তাহলে আমার ভাই আমাকে কি করবে সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই আমার মনে হয় এক্ষুনি আমার ভাইকে এই বিষয়টা জানিয়ে দেওয়া উচিত। আমি তোকে বললাম তোর এই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে তোর যা ইচ্ছে করতে পারিস। এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। আর অপরদিকে নিশি ফোনটা কেটে দিতে দৌড়ে নিজের রুম থেকে বের হয়ে ভাইয়ার রুমে চলে যায়। আর গিয়ে দেখতে পায় ভাইয়া ব্যালকনিতে বসে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ সে পিছন থেকে ভাইয়ার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে তোর? তুই এভাবে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? তোর কি খুব বেশি মন খারাপ? দেখ, সবসময় এইভাবেই আর কি করতে আসিস না, কারণ তুই খুব ভালো করেই জানিস আমার মন খারাপ, আর কেন মন খারাপ সেটাও তুই খুব ভালো করে জানিস। তারপরও তুই এসবই আর কি করতে আসছিস কেন? কি বলবি বল, না হলে চলে যাচ্ছিস কেন? ভাইয়া, তুই এভাবে আমাকে বলতে পারলি? হাজার হোক, আমি তো তোরই বোন হই, আর বোনের সঙ্গে কেউ এভাবে আচরণ করে এটা আমার সত্যি জানা ছিল না।
হ্যাঁ যাই হোক, আমি তাহলে যাচ্ছি। যেটা বলতে এসেছিলাম সেটা আর বলা হলো না। এই কথাটা শোনা মাত্রই নীল থমকে গিয়ে পিছন ফিরে তাকায় আর বোনের হাত ধরে বলতে থাকে। না বলে চলে যাচ্ছিস কেন? তুই তো খুব ভালো করে জানিস এমনিতে আমার মন ভালো নেই। নেহাকে ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারলাম না। প্রেম শুরু হওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যাবে। তুই অত কিছু বললি না, তাই খুব মন খারাপ লাগছিল। যদি আমি এক্ষুনি আর এই মুহূর্তে তোর মনটা ভালো করে দিতে পারি, তাহলে তুই আমাকে কি দিবি সেটা বল। না রে, আমার মনে হয় এখন আর আমার মন ভালো করার মতো কোনো সংবাদ আমার সামনে আসবে না। যাই হোক, তারপর তুই যখন বলছিস আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, আই প্রমিস। সত্যি বলছিস তো? আর ভেবে বলছিস তো? আমি যখন তোকে খুশির খবরটা দেব, তখন কিন্তু আমাকে সেটা দিতেই হবে, না হলে কিন্তু একদম হবে না, বলে দিলাম। এই যে আমি তোকে যে প্রমিস করলাম আর কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব। কিন্তু কি এমন খবর যেটা শুনলে আমার মন এমনিতেই ভালো হয়ে যাবে? তুই বল না, আমি তো দেরি সহ্য করতে পারছি না। নেহা তোর সঙ্গে সম্পর্ক করতে রাজি হয়েছে, তবে এর জন্য অবশ্য আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। নেহা কিন্তু এমনি এমনি তোর সঙ্গে সম্পর্কে যেতে রাজি হয়নি। কি বলছিস বন্ধু? সত্যি বলছিস তো? সত্যি সত্যি নেহা আমার সঙ্গে সম্পর্কে যেতে রাজি হয়েছে, নাকি তুই অকারণে মিথ্যা কথা বলছিস? কি বলছিস বোন? সত্যি বলছিস তো? সত্যি সত্যি মেয়েরা আমার সঙ্গে সম্পর্কে যেতে রাজি হয়েছে, নাকি তুই অকারণে মিথ্যা বলছিস? দেখ ভাইয়া, যার জন্য চুরি করি সেই বলেছে ওর, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। কারণ আমি এতে কষ্ট করে নেহাকে তোর সঙ্গে রিলেশন করতে রাজি করালাম, আর তুই এখন কি না তুই বলছিস আমি মিথ্যে কথা বলছি। এটা কিন্তু অপমানের চরম পর্যায়ে পৌঁছে গেল। নিশির কথা শুনে নীল খুব ভালোভাবেই বুঝতে পারলো নিশি তার সঙ্গে সত্য কথাই বলেছে, একটুও মিথ্যে কথা বলছে না। তাই সে নিশিকে বলে, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আর কখনোই তোকে মিথ্যাবাদী বলবো না। আমি এখন নেহাকে ফোন করি, কি বলিস? সে তোর ইচ্ছে করলেই তুই নেহাকে ফোন করতে পারিস, আর না হলে নাই, তাতে আমার কি? আমি তো তোকে উপকার করতে গিয়ে মিথ্যেবাদী প্রমাণিত হলাম, এখন আবার আমাকে বলতে আসছিস কেন? আরে বাবা, বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আর তুই কী চাস সেটা বল। তুই আজ আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বেশি কিছু না, আজ বিকেলে নেহা আর আমি তোর সঙ্গে বের হব, আমাদের চাইনিজ খাওয়ালেই হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে নেহাকে কিন্তু এই কথা তোরই বলতে হবে, আজ প্রথম দিনেই। আমি নেহাকে এই কথা বলতে পারবো না, আর আমি বললেও হয়তো নেহা যাবে না। আচ্ছা ঠিক আছে, নেহাকে আমিই বলবো এই কথা, বলে নিশি সেখান থেকে চলে যায়। আর তখনই নীল রুমের দরজা বন্ধ করে সঙ্গে সঙ্গেই নেহাকে ফোন দেয়। দুবার রিং হওয়ার পরে নেহা ফোনটা রিসিভ করে, আর রিসিভ করতেই নীল বলতে শুরু করে। ও প্রিয়তমা, যখন ভালোই বাসবে তখন এতটা সময় নিলে কেন? জানো এই দুদিন আমার কতটা কষ্ট হচ্ছিল। আমার তো মনে হচ্ছিল আমি নিঃশ্বাস বন্ধ হয়ে একদম মরেই যাব। এই যে মিস্টার দেখুন, আপনাকে ভালোবাসা আর আপনার সঙ্গে সম্পর্কে যাওয়া কোনোটারই ইচ্ছে আমার ছিল না। শুধু আপনার বোন অনেক রিকোয়েস্ট করে বলেছে, সেজন্য হাজার হোক সে আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। এইভাবে নীল আর নেহা দুজনে কথা বলতে থাকে আর তাদের মধ্যে প্রেম ভালোবাসা দৃঢ় হতে থাকে। এরপর চলে গেল আরও 2 মাস। ইতিমধ্যে নীল লন্ডন চলে গেছে তার ব্যবসার কাজে। তবে দূরে চলে গেছে বলে তাদের দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ সেরকমটা কিন্তু নয়। তারা কিন্তু প্রতিদিন রাতে ফোনে কথা বলে, মেসেঞ্জারে মেসেজেও কথা বলে। ভালোই কাটছিল তাদের সময়। তবে সেই ভালোটা আর বেশি দিন টিকলো না। নীল লন্ডনে যাওয়ার কয়েকদিন পরে নেহার চাচা হঠাৎ স্ট্রোক করে মারা যান। বিষয়টা সে পর্যন্তই নয়। নেহার চাচা মারা যাওয়ার পর নেহার চাচি নেহাকে বাড়ি থেকে বের করে দেন। আসলে উনি নেহাকে আগে থেকেই সহ্য করতে পারতেন না, শুধু নেহার চাচার ভয়ে তিনি নেহাকে কিছু বলতে পারতেন না। কিন্তু এখন যেহেতু নেহার চাচা নেই, তাই আর কোনো বাধাও নেই। তাই তিনি নির্দ্বিধায় নেহাকে বাড়ি থেকে বের করে দেন। একবার চিন্তাও করলেন না যুবতী একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে। এই কথাটা কোনোভাবেই নিশির কান পর্যন্ত পৌঁছায়। আর নিশি এই কথাটা শুনেই তার মাকে বলে, মা নেহাকে তার চাচি বাড়ি থেকে বের করে দিয়েছে। এসব তুই কী বলছিস? এমন যুবতী একটা মেয়েকে কেউ এভাবে বাড়ি থেকে বের করে দেয়? তাছাড়া নেহা তো ওনার নিজের সন্তানের মতো, তিনি কিভাবে পারলেন এই কাজটা করতে? আমিও তো এটাই বুঝতে পারছি না, উনি মানুষ নাকি অন্য কিছু। একটা মানুষ এরকম কাজ কোনোদিন করতে পারে? এটা তো আমার বিশ্বাসই হয় না। হ্যাঁ, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আচ্ছা যাই হোক, নেহা এখন কোথায় আছে সেই বিষয়ে তুই কোনো আপডেট পেয়েছিস? যদিও আমি কনফার্ম কিছু জানি না, তারপরও আমি আমার এক পরিচিত জনের কাছে শুনেছি
নেহাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বাড়ির সামনে একটা রাস্তায় আছে, সেখানে বসে কান্না করছে। আমি কি এ বিষয়ে ভাইয়াকে কিছু জানাবো? না না, তোমার ভাই বিদেশে একটা কাজে গেছেন, সে সব কিছু জানতে পারলে মন খারাপ করবে আর অযথাই টেনশন করবে। তাই আমি বলবো এই বিষয়ে তোমার ভাইকে এখন কিছু বলার প্রয়োজন নেই। আসলে আমরা আছি তো, চলো না দেখি আমরা কোনো সমাধান করতে পারি কি না। আমরা কি সমাধান বের করব মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া নেহার এই সময় অন্য কিছু না হোক, অন্তত বন্ধু হিসেবে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কিন্তু কি করব? তুমি একটা কাজ করো এখনই, আর এক মুহূর্ত দেরি না করে আমাদের ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ো। নেহা যেখানে থাকুক না কেন, যদি জীবিত থাকে তাহলে তাকে নিয়ে তারপর বাড়িতে ফিরবে, এটা আমার আদেশ। কিন্তু আম্মু, নেহাকে যদি আমি আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে তো আমাদের বাড়িতেও ঝামেলা শুরু হয়ে যাবে। কারণ ছোট কাকিমা তো নেহাকে একদমই সহ্য করতে পারেন না। ছোট কাকিমার কথার মাঝে নেহা আমাদের বাড়িতে আসে, আর সেখানে কিনা আমি নেহাকে আমাদের বাড়িতে আনতে যাব? সে অত কিছু তোমাকে আমি চিন্তা করতে বলিনি। তোমার ছোট কাকিমা যেমন এই বাড়ির বউ, তেমনি আমি এই বাড়ির বড় বউ হিসাবে তোমার ছোট কাকিমার চাইতে এ বাড়িতে আমার অধিকার বেশি। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। তুমি এখনই বাড়ি থেকে বের হও, আর নেহাকে না পাওয়া পর্যন্ত বাড়িতে ফিরবে না। তখন নিশি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে সোজা বের হয়ে গেল আর তার পরিচিত জনে দেওয়া লোকেশনে পৌঁছে গেল। সে সেখানে পৌঁছে দেখতে পেল সত্যি সত্যি নেহা একটা গাছের নিচে বসে অনেক কানাকাটি করছে। নেহার এমন অবস্থা দেখে নিশির যেন একদম কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সে নিজেকে দুর্বল না করে আস্তে আস্তে নেহার পাশে গিয়ে বসলো আর তারপর নেহাকে বলল, নেহা, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। আম্মু তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। নেহা তখন নিশির গলার আওয়াজ শুনে চোখের জল মুছে তারপর নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে নিশি, তুমি কখন আসলে? আর আমি যেখানে আছি সেটা তোমাকে কে বললো? সব খবর কাউকে পৌঁছে দিতে হয় না, আমি নিজেই নিজের খবর পেয়ে ছুটে এসেছি। আম্মু আমাকে পাঠিয়েছে, বলেছে তোমাকে সঙ্গে নিয়ে যেতে। নিশি, আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি কোনো রকমে কোথাও একটা থেকে যেতে পারবো, কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে ঝামেলায় ফেলতে চাই না। প্লিজ নিশি, এখান থেকে চলে যাও। নেহা, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। আমি তোমাকে কত করে বলছি, আম্মু বলেছে তোমাকে নিয়ে যেতে, আর এইদিকে তুমি বারবার আমার মুখের উপর বলেই চলেছো তুমি যাবে না। তুমি চেয়েছো, ওটা কি বলবে? আমি আবার কি চাইবো বলো? দেখো, আমি নিজেই সমস্যার মধ্যে আছি, সেখানে আমি তোমাদেরকে কেন অযথায় সমস্যায় ফেলতে যাব বলো? তোমাদের জয়েন্ট ফ্যামিলি, যদি জয়েন্ট ফ্যামিলি না হতো তাহলে আমি সেখানে গিয়ে থাকতে পারতাম। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বাড়তি মানুষ একটা কিরকম দেখায়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার কথায় কোনো কাজ হবে না। দাঁড়াও, আমি এক্ষুনি আম্মুকে ফোন দিচ্ছি। এই কথা বলে নিশি আর এক মুহূর্ত দেরি না করে তার মাকে ফোন দেয় আর তার মা ফোনটা রিসিভ করতেই নিশি তার মাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর নিশির মা নিশিকে বলে নেহার কাছে ফোনটা দেওয়ার জন্য। নিশি তখন ফোনটা নেহার হাতে তুলে দেয় আর নেহা তখন বলে, আসসালামু আলাইকুম আন্টি। দেখুন আন্টি, নিশি এসব কি আবল তাবল বলছে। আমি সমস্যায় পড়েছি সেটা আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো, কিন্তু সেখানে আমি কেন অযথাই আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে ঝামেলায় ফেলবো বলেন আন্টি? দেখো, এমন নয় যে আমি কোনো কিছু জানি না, আমি সব কিছু জানি। আর এটাও খুব ভালো করে জানি যে তুমি কিছুদিনের মধ্যেই আমার বাড়িতে আমার পুত্রবধূ হয়ে আসবে। যেখানে 2 দিন পর তোমাকে আসতে হবে সেখানে 2 দিন আগে আসতে তোমার সমস্যা কোথায়? কিন্তু আন্টি, দেখো নি, আমি আর কোনো কিন্তু শুনতে চাইছি না। আমি 10 মিনিটের মধ্যে তোমাকে আমাদের বাড়িতে দেখতে চাই, এটাই আমার শেষ কথা। আর একটা কথা তুমি খুব ভালো করে শুনে রাখো নীল, আমার ছেলে সে কখন কি করবে না করবে সেটা তুমি আমার অনুমতি ছাড়া করবে না। সেজন্যই তোমাকে বলছি, কাইন্ডলি তুমি এক্ষুনি নিশির সঙ্গে আমাদের বাড়িতে চলে এসো। তখন নেহা আর কিছু বলতে চাইলেও অন্য কিছু বলতে পারল না। সে বাধ্য হয়ে তার জিনিসপত্র সবকিছু নিয়ে নিশিদের বাড়িতে চলে আসলো। নিশি আর নেহা দুজন যেই না বাড়িতে ঢুকতে যাবে অমনি তার ছোট কাকিমার সম্মুখীন হলো। এই মেয়ে, কি ব্যাপার? আগে তো মাঝে মাঝে নিশির সঙ্গে দেখা করতে আসতে, আজকে তো দেখছি একদম তলপি তলপা গুছিয়ে চলে এসেছো। বিষয়টাকে তোমার বলবে? ছোট কাকিমা, একটা কথা তোমাকে বলছি, তুমি কিন্তু ভুলেও যেও না। তুমি যেমন এই বাড়ির বউ, আর আমিও এই বাড়ির মেয়ে। তোমার চাইতে এই বাড়িতে আমার অধিকারটা কিন্তু একটু বেশি।
তাই তোমাকে আমি শেষবারের মতো বলছি, আমার বন্ধুদের সাথে এমন কোনো আচরণ করবে না যেটা আমি তোমার নামে কারো কাছ থেকে কমপ্লেন শুনতে বাধ্য হই। দেখ নিশি, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই কার সঙ্গে কথা বলছিস। তুই বাইরের একটা মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। আমি কিন্তু তোর ছোট কাকার সঙ্গে সব বলে দেব। কাকিমা দেখো, তুমি আমাকে সবসময় এত ভয় দেখাতে এসো না। আমি ভয় পাই না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাদের দুজনের কথা কাটাকাটি শুনতে শুনতে সেখানে নিশির মা এসে উপস্থিত হয়। আর তাদের কথা শুনতে পেয়ে নিশির ছোট কাকিমাকে বলে, দেখ ছোট, তুই এ বাড়ির বউ আর আমার ছোট যা, তুই নিজের জায়গায় থাকবি সব সময়। নেহাকে এ বাড়িতে নিয়ে আসতে আমি বলেছি। এতে তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই তোর হাজবেন্ডকে গিয়ে বল সেই সমস্যার কথা, কিন্তু আমি তোর সেই সমস্যার কথা শুনবো না, কারণ আমি তোর বড় যা। এই বাড়িতে তোর চাইতে আমার অধিকারটা কিন্তু একটু বেশি, কারণ আমি তোর আগে এসেছি এই বাড়িতে। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এই মেয়েটা তোমাদেরকে জাদু করে বশ করে নিয়েছে, সেজন্যই তোমরা একটা বাইরের মেয়ের জন্য আমার সঙ্গে তর্ক করছো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিতে চাই এই মেয়েটা কিভাবে এই বাড়িতে থাকে। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, গিয়ে কিন্তু দয়া করে নেহাকে কিছু বলতে যেও না, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। এটা কিন্তু আমি তোমাকে বলে দিলাম। এরপর নিশি অন্য কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহাকে সেখান থেকে নিয়ে তার রুমে চলে গেল। এরপর চলে গেল বেশ কয়েকদিন। ভালোই কাটছিল দিনকাল, যদিও নিশির ছোট কাকিমা নেহাকে একদম সহ্য করতে পারে না। কিন্তু নিশির মা নেহাকে ছোট কাকিমার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। তিনি সবসময় নেহাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখেন। তাই নিশির ছোট কাকিমা নেহাকে কিছু বলতে চাইলেও বলতে পারেন না। এদিকে দেখতে দেখতে প্রায় 1.5 মাসের মতো সময় চলে গেল। নেহা তাদের বাড়িতে আছে এই কথা নীল খুনাক করেও জানতে পারল না। আজ নীল দেশে আসার তারিখ, তাই নিশি আর নিশির মা ঠিক করেছে নীলকে সারপ্রাইজ দেবে। সেই চিন্তা করে নিশি নেহাকে বলে, নেহা, আজ ভাইয়া দেশে আসবে, সেই কথা তো তুমি জানো। তাই আমি আর আমার মা মিলে চিন্তা করছি ভাইয়াকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দিব সেটা না হয় বুঝলাম, কিন্তু কিভাবে সারপ্রাইজ দেবে আর কে সারপ্রাইজ দেবে সে সব কিছু তো আমাকে বললে না, তাহলে আমি জানবো কি করে? আমি বলছি শোনো, আমি ঠিক করেছি আজ তোমাকে বউ সাজিয়ে রেডি করে রাখবো। আর নীল যখন বাড়িতে এসে কলিং বেল চাপ দিবে তখন তুমি দরজাটা খুলবে, তারপর নীলের রিয়াকশনটা কি হয় সেটা দেখবো। কিন্তু এটা করা কি আদৌ ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। তার মধ্যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আজ কাজী সাহেবকে বলে রেখেছি তিনি বাড়িতে এসে আজ রাতে তোমাদের বিয়ে পড়িয়ে দেবেন। যেহেতু তোমার চাচা জীবিত নেই তাই আমি তোমার চাচিকে খবর পাঠিয়েছিলাম, কিন্তু তোমার চাচা আসবেন না জানিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিবার মিলেই তোমাকে আর নীলকে বিয়ে করিয়ে দেবে। এই কথা শুনে নেহার চোখ দুটো যেন খুশিতে ঝলমল করছিল। এদিকে নিশিরও মনে মনে অনেক আনন্দ লাগছিল। তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, সে অনেক আনন্দ করবে। যদিও এখন অনুষ্ঠান করা হচ্ছে না, তবে নিশি তার মা আর তার পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ তাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেলে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের কাজ সুসম্পন্ন করা হবে। তবে আজ যেহেতু নীল অনেকদিন পর বাংলাদেশে ফিরে আসছে আর নেহার জীবনেও এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই তারা নীলকে সারপ্রাইজ আর নেহাকে একটু আনন্দ দেওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এদিকে দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে গেল। নেহা আর নিশি দুজনে পার্লার থেকে সেজেগুজে রেডি হয়ে বসে আছে। নীল কখন আসবে সেই অপেক্ষায়। তবে তাদেরকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। সন্ধ্যের মধ্যেই নীল বাড়িতে চলে আসলো। নীল যেই না বাড়িতে এসে কলিং বেল চাপ দিল, তখনই নেহা বউ সাজা অবস্থায় দরজাটা খুলে দেয়। নীল তো তাকে দেখে পুরাই শকড। সে কি করবে আর কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, যেন কথা বলার মতো অবস্থাতেই সে নেই। তখনই সে লাগেজগুলো ফেলে রেখে দৌড়ে এসে সবার সামনেই নেহাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে এটা আমি সত্যি কল্পনাও করতে পারিনি। তুমি আমাদের বাড়িতে কখন আসলে? ভাইয়া, সেসব কথা তোকে পরে বলছি, এখন নেহাকে একটু ছাড়। এখানে পরিবারের সবাই রয়েছে, তোর কি পরিবারের সবার সামনে নিজের হবু বউকে জড়িয়ে ধরতে একটু লজ্জা করছে না? তোর চাই লজ্জা করবে কেন? আমি কি বাইরের কাউকে জড়িয়ে ধরেছি নাকি? আমি তো আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, তাহলে এখানে লজ্জা পাওয়ার কি আছে? তারপরও যেহেতু এখানে পরিবারের সবাই আছে তাই নীল নেহাকে ছেড়ে দিয়ে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দিল। তখনই তার মা তাকে বলতে লাগলো, নীল, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। আজ বিকেলেই তোমার আর নেহার বিয়ে। কি বলছো আম্মু? আমি তো তোমাদের কথা বিশ্বাসই করতে পারছি না। আমি এই কয়েক মাসের জন্য দেশের বাইরে গেলাম আর এর ভিতরে তোমরা এত কিছু চিন্তা।
হ্যাঁ, আর এত কিছু করলে, আর এটা তো আমি ভাবতেই পারছি না। সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর পরিবারের সবাই নীলকে সাদরে বরণ করে বাড়িতে তুলে নিল। আর সেদিন রাতেই নীল আর নেহার বিয়েটা হয়ে গেল। আর পরের ঘটনা তো আপনারা দেখছেনই, আর কি বলবো। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন নীল আর নেহা যেন দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন ভালো থাকতে পারে, আর তাদের ভালোবাসাই যেন কখনো মরিচা না ধরে। আপনাদের সবার অসমাপ্ত ভালোবাসার জন্য রইল অশেষ শুভকামনা। সবাই নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পান। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।